স্টার্ট। ওকে, রেকর্ডিং হচ্ছে। কিন্তু ঠিক মতো দেখা যায় ভাই, না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই প্রজেক্টটা ছিল, এটা ওপেন করি। আর গতকালকের বিষয়টা আজকে যেহেতু আবার দেখাতে বলতেছেন, সো শুধুমাত্র জাভা স্ক্রিপ্টের পার্টটা আমি রিমুভ করে আবার করতেছি। এইচটিএমএল তো করা লাগবে না, তাই না? এইচটিএমএল এর মধ্যে আমরা কিছু অ্যাড করছিলাম, কিন্তু ওই বিষয়টা তো অবশ্যই হ্যাঁ ভাই, জাভাস্ক্রিপ্টে বললেই হবে, জাভা। ওটা তো এমনি দেখলেই বোঝা যাবে। এখন আমি নিজেও কনফিউজড যে কালকে কতটুকু অ্যাড করছিলাম। যাই হোক, তাহলে ভিএস কোড এত স্লো হয়ে গেল কেন? ইদানিং আমার পিসি দেখতেছি প্রচুর স্লো করতেছে, আবার মনে হচ্ছে রিসেট দেওয়া লাগবে। এখনো আসেনি। লিনাক্সে শিফট করেন, উবুন্টুতে। লিনাক্স আমারটাতে হয় না কেন জানি। লিনাক্স দিলেই কিছুদিন পরে দেখা যায় লিনাক্সের যে কি বলে আপনার প্যাকেজ গুলো থাকে, ওগুলো ব্রেক করে করে আর পিসি অনই হয় না। শেষে আবার ফিক্স করতে হয়, ফিক্স করলেও হয় না, অনেক সময় অনেক ঝামেলা হয়। এই জন্য এখন এই উইন্ডোতেই আছে আর কি। আর দ্বিতীয়ত লিনাক্সের সফটওয়্যার গুলো কেমন জানি, মানে এই যে যে বিশেষ করে জুমটা মাঝে মাঝে হ্যাং করে। আচ্ছা, ওকে, তাহলে আমি তো অনেক আগে, ধরো 16-17 সালে ঠিকই চলতো। হ্যাঁ বলো। মানে অন্যান্য মানে পিসিতে হয়তো বা ঠিক চলে, বাট আমারটাতে একটু ঝামেলা করে। আমি বেশ কয়েকবার লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ইনস্টল করে দেখছি। জাস্ট এই আরেকটা ছিল কি যেন, প্যারোট ওএস। ওই প্যারোট ওএসটা ভালো চলছিল, কিন্তু ওটা এতই হালকা হালকা যে একটু ভারী সফটওয়্যার দিলে ওই অপারেটিং সিস্টেমই হ্যাং করে। ওকে, তাহলে আমাদের গত সেশনে যে বিষয়গুলো নতুন অ্যাড করা হয়েছিল, এই যে আমরা এখানে একটা চেক বক্স তৈরি করছিলাম, তাই না? করে এখানে অ্যাড করতেছিলাম। এখান থেকে তো আমাদের শুরু ছিল। দেন এখানে কিছু ফাংশন অ্যাড করা হয়েছিল, কোথায় জানি আমি ভুলে গেছি। এই যে এখানেও না, কোথায় ভাই? অ্যাকচুয়ালি এক্সিস্টিং প্রজেক্টে আবার নতুন করে মডিফাই করতে গেলে একটু ঝামেলা। তো আমরা এই লাইনটা অবশ্যই লিখছিলাম, কেন লিখছিলাম সেটা আমরা ডিসক্রাইব করব পরবর্তীতে। আর তারপর আমরা এখানে একটা চেক বক্স তৈরি করছিলাম। এই যে চেক বক্সটাকে আমরা রিমুভ করে দিলাম, তাহলে আগে যা ছিল তাই আছে। এখন এখানে নতুন কিছু আর নাই। ওকে, দেন আমরা কোথায় যেন অনেক ফাংশন টাংশন লিখছিলাম, সেগুলো কই, খুঁজে বের করি। কই ছিল? এবার খুঁজে বের করতে তো আমি নিজে হারাই যাবো মনে হচ্ছে। যত বড় প্রজেক্ট ভাই। প্রজেক্টের আগা মাথা বুঝতেই অনেক সময় লেগে যাবে। যেখানে ছিল না, এটা তো না, এটা কি টেট সিলেক্ট, টেটের সিলেক্ট অপশন না ভাই, এগুলো না। না, এটা হচ্ছে আপনার ওই যে 110 লাইনের কোড ফাংশনটা। লেখার সময় তো লিখছি ভালোই, কিন্তু এখন বুঝতে গিয়ে তো আমি নিজেই বুঝতেছি না কোথায় কি লিখছি। এই যে এগুলো করছিলাম, তাই না? এই হুম জিনিসগুলো, হুম হুম তো এই জিনিসটা আমাদের রিমুভ করতে হবে। দেন আর ডাইনামিক ভাবে চেক বক্স তৈরি ছিল আর ওটার ফাংশন ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এইটা, দেন এই যে এই ফাংশনটা কোথাও একটা ইমপ্লিমেন্ট মানে কল করা হয়েছিল সেই ফাংশনটা। আর এই যে এখানে আমাদের এগুলোকে রাখার জন্য একটা ভেরিয়েবল নিয়েছিলাম, মানে একটা অ্যারে আর কি। আর হচ্ছে এই যে এইখানে কাজটা করা হয়েছিল মেবি, না এটাও না, উপরে এই যে এইখানে একটা কোথায় যেন ফাংশন একটা কল করছিলাম আমরা। এইখানে এইখানে বলতেছি, কিন্তু কোনখানে খুঁজে পাই নাই আমি। কই, এই যে এটা, না এটাও না। কি অবস্থা ভাই, কই ছিল এই ফাংশনটা? এটা কি সিলেক্ট ফাং নাম দেওয়া ছিল, তাই না? ACLECT, সিলেক্ট, FUN, নাই তো এই নাম, বানান ভুল করছি। সিলেক্ট, SELECT, সিলেক্ট ফাংশনকে কল করছিলাম না কোথাও? অবশ্যই তো কল করার কথা। ভাই এভাবে খুঁজলে পাগল হয়ে যাবেন তো ভাই, পরে পাবনায় যাইতে হবে আপনাকে দেখতে। সমস্যা নেই, আপনাদেরকে নিয়ে যাবনি। এত বড় প্রজেক্ট বানায় ফেলাইছেন, এখন তো খুঁজে পাওয়া কঠিন। সেটাই নো তো টেনশন, আমি আছি, ভাইয়ার চিকিৎসা করবো আমি। আপনার চিকিৎসা হয়েছে তো ঠিক মতো? ভাই আমার চিকিৎসা করবে এরকম কোনো ডাক্তার নাই। আহ আহ আহ
তার মানে আপনি সমস্যা নেই ভাই, তার মানে আমাদের আপনি গ্রুপে আধ্যাত্মিক লোক আছে ভাই, তার করা মানে যাবে। আপনি কোন লেভেলের পাগল ভাই? আপনার কোনো চিকিৎসা করার ডাক্তারই নেই। আমি ভাই পাগল না ভাই, আমি একজন সাইকোলজিস্ট তথাকথিত। তাই? এই যে এখানে না, কোথায় না ওই ফাংশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা কাজ করতে গেলে অবশ্যই সেই জায়গাতে আমরা যাব, সেখানে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। ওকে, আচ্ছা। যাই হোক, আমি ফান করতেছি, মাইন্ড করেন না যেন। ওকে, তাহলে আমরা প্রজেক্টটাকে আগে রান করি, তো করে তারপর খুঁজে পাবো। অনেক কোড হয়ে গেছে তো। আর এই যে অনেক কোড হয়ে যাওয়ার পরে কোডগুলোকে আমরা ম্যানেজ করতে পারি না। আর ম্যানেজ করার সুবিধার্থে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নটা ফলো করতে হয়। এই সব ফাংশন গুলাকে আহ, বিভিন্ন মানে পার্ট বাই পার্ট ভাগ করে আহ, আমরা গ্রুপ করে নিতে পারি আর কি। যেমন ধরেন যে এখানে যে অ্যাকশনের জন্য যত ফাংশন ছিল সবগুলোকে একটা অবজেক্টের ভিতরে রেখে দিলেন বাইন্ড করে। এই রিলেটেড যত ভেরিয়েবল ছিল সেগুলোকে রেখে দিলেন। তো তাহলে এগুলো গ্রুপ হয়ে থাকে, তাহলে কোডগুলো ম্যানেজ করতে সুবিধা হয়। তো এই যে প্রবলেম গুলোর জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। তো যাই হোক, এখন আমাদের এখানে কি করতে হবে তাহলে? আমরা দেখেন এখানে এই যে একটা চেক বক্স, আমরা এটা কোথায় দিছিলাম? এইচটিএমএল এর মধ্যেই, তাই না? এখানে আমাদের টি হেড এর মধ্যে এটা দেওয়া হয়েছিল। দেন আমাদের এখন কি করতে হবে? প্রত্যেকটা টাস্কের ভিতরে আমাদের একটা করে, একবার ইন্সপেক্ট করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এখানে কি করতে ভাই হবে। রেকর্ড রেকর্ড। হ্যাঁ, রেকর্ড। এখন এতক্ষণ ধরে রেকর্ড হচ্ছিল ভাই। আমি ভুল করে আজকে আগে আমরা রেকর্ড দিয়ে রাখছি। আচ্ছা থাক, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটাকে একটু নিচে নিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমাদের যে টি হেড ছিল, টি হেড এর মধ্যে ফার্স্টে আমরা একটা চেক বক্স রাখতেছি, তাই না? আর তাহলে এখানে টি বডির ভিতরেও আমাদের সেম কাজটা করতে হবে। টি বডির মধ্যে যতগুলো টিআর আছে তার আহ, একদম শুরুতে আর কি, যে টিআর, প্রত্যেকটা টিআর এর ফার্স্ট যে টিডিটা থাকবে, এখানে দেখেন টি হেডের ভিতরে যে টিআর ছিল তার ফার্স্ট যে চাইল্ডটা ছিল সেটা ছিল চেক বক্স। তো সেই সিরিয়ালটা মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে? এখানে এই যে চেক নামের একটা আমাদের টিডি আমরা তৈরি করে রাখছি। তো এই টিডির ভিতরে আমাদের একটা চেক বক্স নিয়ে আসতে হবে। এগুলোর মধ্যে যে মতো 1 2 এইভাবে অনেক কিছু ডেটা আছে, আমাদের এখানে কোনো ডেটা থাকবে না, আমাদের থাকবে একটা চেক বক্স। জাস্ট এই যে চেক নামের একটা মানে থাকতেছে, এর ভিতরে আমরা অ্যাপেন্ড করব। তো আমরা কিন্তু কি করতেছিলাম ইনিশিয়ালি? আমাদের জাস্ট এইচটিএমএল এর মধ্যে কিছুই ছিল না, একটি বডিটা ছিল, আর এর ভিতরে যতগুলো টিআর আমরা দেখতেছি সবগুলো টিআর কিন্তু ডাইনামিক্যালি জেনারেট হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, তাই না? এবং সবগুলো একটা একটা করে অ্যাপেন্ড হচ্ছে। তো এখন মেন বিষয়টা হচ্ছে যে আমাদের টিআর গুলোকে আমরা কি করতেছিলাম? প্রত্যেকটা টিআর কে জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতেছিলাম। ভালো কথা, এগুলোকে আমরা তৈরি করতেছিলাম। বাট তৈরি করতেছিলাম এই যে প্রত্যেকটা টিআর এর ভিতরে যা যা আছে সবকিছু কিন্তু তৈরি করতেছিলাম। তো আমরা তৈরি করার সময়ই যে কাজটা করব, এগুলোকে যখন আমরা ক্রিয়েট করব তখনই এই টিআরটাকে সেখানেই সিলেক্ট করে তার ভিতরে একটা আমরা ওই ইনপুট টাইপ চেক, এই টাইপের একটা ইনপুট ফিল্ডের মধ্যে অ্যাড করে দেবো, যেখানে অ্যাপেন্ড করে দেবো। ওকে, তাহলে একে যদি আমরা যেহেতু ক্রিয়েট করতেছি পুরোটাকে, তাহলে এই পুরো টিআর এবং এর যত বাচ্চা কাচ্চা আছে সবগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে, তাই না? তার মধ্যে থেকে ওর একদম প্রথম বাচ্চাটাকে ধরে ওর ভিতরে একটা আমরা কি করব, একটা ইনপুট ফিল্ড অ্যাড করে দেবো। জাস্ট এই বিষয়টা আমরা হ্যান্ডেল করব এখন। তাহলে কোথায় তৈরি হচ্ছিল ওই টিআর গুলো, সেখানে চলেন। টিআর তৈরি হচ্ছিল কোথায়? উপরে এই যে দেখেন, আমাদের কি হচ্ছিল, যখনই একটা টাস্কের অবজেক্টকে আমরা এই ডিসপ্লে টু ইউআই ফাংশনের মধ্যে দিচ্ছিলাম, সেই অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করে নিচ্ছিল, আর একটা ইন্ডেক্স আমরা পাঠাচ্ছিলাম যেটা আমাদের সিরিয়াল নাম্বার হিসেবে যাচ্ছিল। আর এখানে আমরা একটা টিডি নিচ্ছি, এবং এই টিডির ভিতরে আমরা একটা চেক বক্স তৈরি করে তারপরে অ্যাড করব আমরা। তাহলে এখানে কোশ্চেন হতে পারে, তাহলে এখানে তো ডিরেক্ট চেক বক্স লিখে দিলেই হয়, তাই না? এখানে একটা এইভাবে যে মতো টিআর আমরা লিখছি, সে মতো করে এর ভিতরে একটা যদি ইনপুট ফিল্ড চেক আমরা দিয়ে দিই, তাহলে তো কাজ শেষ। তাহলে তো ইউআই তে দেখতে পাবো। হ্যাঁ, ইউআই তে দেখতে পাবো, ঠিক আছে। বাট ওই চেক বক্সটাকে তো শুধুমাত্র ইউআই তে দেখার জন্য আমরা এখানে তৈরি করতেছি না। ওই চেক বক্সের একটা স্পেশাল মানে কাজ আছে। সেটা কি? ওই চেক বক্সে ক্লিক করার পরে সেটা নিয়ে আমাদের একটা কিছু করতে হবে, তার একটা ক্লিক ইভেন্ট আমাদের হ্যান্ডেল করতে হবে। অ্যাকচুয়ালি ক্লিক ইভেন্ট বলতে গেলে সেখানে একটা সিলেক্ট টাইপের, কি ভুলভাল বকতেছি আমি, মানে ওই ইনপুট ফিল্ডটার একটা চেঞ্জ ইভেন্ট আমাদের ট্র্যাক করে রাখতে হবে। এই যে এখানে যে মতো আসছে না, এটাকে আমরা ক্লিক করতেছি, কি হচ্ছে অন চেঞ্জ ইভেন্টে এটা সিলেক্ট আছে নাকি ডিসিলেক্ট আছে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো সিমিলার ওয়েতে আমরা আমরা যদি এখানে চেক বক্স গুলো নিয়ে আসি, তাহলে
সেই চেকবক্সটাকে চেক করা হচ্ছে নাকি আনচেক করা হচ্ছে সেটা বুঝতে হলে কি করতে হবে, এই চেকবক্সের সঙ্গে আমাদের একটা ইভেন্ট অ্যাড করে দিতে হবে, অন চেঞ্জ ইভেন্ট। তো যদি অন চেঞ্জ ইভেন্ট যদি অ্যাড করতেই হয়, সো এখানে আমরা ডিরেক্ট যদি ইনপুট ফিল্ডটাকে অ্যাড করি তাহলে সলিড একটা ইনপুট ফিল্ড শুধু অ্যাড হবে, বাট আমাদের ওই ইনপুট ফিল্ডের টাইপ বলে দিতে হবে, ইনপুট ফিল্ডের যদি ভ্যালু লাগে ভ্যালু বলে দিতে হবে ডাইনামিক্যালি, তাই না? এবং আমাদের একটা সেখানে একটা কি ইভেন্ট ফাংশনও অ্যাড করে দিতে হবে, মানে ইভেন্ট লিসেনার আর কি অ্যাড করে দিতে হবে। তো এই সব কিছু করতে হবে আমাদের যখন এই টিআরটা জেনারেট হচ্ছে এবং টিডি, এই টিডির ভিতরে যখন আমরা ইনপুট ফিল্ডটাকে দিতে চাচ্ছি তার আগে আর কি। ধরেন যে টিআরটা আমরা জেনারেট করলাম, করার পরে কি করতেছি, এই টিআর এর মানে এটা জেনারেট করার আগে এখানে আমরা যে কাজটা করতে পারি, এই জায়গাটাতে আমরা ওই জিনিসটা তৈরি করে নিতে পারি। কি ওটা? জাস্ট একটা ইনপুট ফিল্ড। তো ওটা চেক বক্স, তাই না? চেক বক্স নামে আমরা একটা ইনপুট ফিল্ড ক্রিয়েট করতেছি। তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিলে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট অ্যাট্রিবিউট না, ক্রিয়েট এলিমেন্ট। তারপর আমরা এখানে বলবো কি টাইপের এলিমেন্ট লাগবে আমাদের, ইনপুট টাইপের। ওকে, আমরা ইনপুট টাইপের একটা এলিমেন্ট তৈরি করতেছি, দেন তার টাইপটা আমরা বলে দেব। তো ইনপুটের অনেক টাইপ থাকে, ডেট থাকে, চেক বক্স থাকে, অনেক কিছু থাকে। তো আমরা চেক বক্স তৈরি করতে চাচ্ছি, সেই জন্য আমরা এই ইনপুট ফিল্ডটার টাইপটা বলে দেবো। আর কোনো টাইপ না বলে দিলে সেটা বাই ডিফল্ট টেক্সট টাইপের ইনপুট ফিল্ড তৈরি হয়, এটা আমরা জানি, এই HTML এর সেশনে আমরা জেনে আসছি। তো অবশ্যই ইন্ডেক্স না, এখানে চেক বক্স লিখতে হবে। চেক বক্স ডট কি জানো টাইপ, তাই না? টিওয়াইপি টাইপ আমাদের বলে দিতে হবে কি চেক বক্স। চেকবক্স, ওকে, স্পেলিং অবশ্যই ঠিক রাখতে হবে, নইলে আবার ঠিক মতো কাজ করবে না। ওকে, তারপরে কি লাগবে আমাদের, চেকবক্সের টাইপ আমরা বলে দিলাম, ঠিক আছে। এবারে এই চেকবক্সে একটা ইভেন্ট অ্যাড করে দিতে হবে। তো এই চেকবক্স আমরা যখন তৈরি করতেছি, এটা কিন্তু একটা ডমের এলিমেন্ট এবং প্রত্যেকটা ডমের এলিমেন্টই কিন্তু একটা অবজেক্ট, তাই না? প্রত্যেকটা ডমের এলিমেন্ট কিন্তু একটা অবজেক্ট হয়। আমরা দেখছিলাম যে বডি একটা অবজেক্ট, বডির ভিতরে মানে যা থাকে আর কি, যত HTML এলিমেন্ট আছে সেগুলো পার্স হওয়ার পরে যখন ডম অবজেক্টে অ্যাড হয় তখন সবগুলো একটা অবজেক্ট আকারে অ্যাড হয় এবং সেগুলোর অনেক প্রপার্টি থাকে। তো এখন এই যে এটা যে আমরা তৈরি করলাম, আমরা জাস্ট একটা HTML এলিমেন্ট তৈরি করছি এমন কিন্তু না, এটা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হয়। আমরা হয়তোবা ডিরেক্টলি দেখে বুঝতে পারি না, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হয় এবং এর ভিতরে অনেক অনেক অসংখ্য প্রপার্টি থাকে। তো তার মধ্যে থেকে মানে যেহেতু অনেকগুলো প্রপার্টি থাকে, আমরা চাইলে সেই অবজেক্টের কোনো একটা প্রপার্টিকে অ্যাক্সেস করে তার ভ্যালুটাকে এখান থেকে মেইনটেইন করতে পারি। যেমন এখানে এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এই অবজেক্টের টাইপ নামের একটা প্রপার্টি ছিল, তার ভ্যালু আমরা সেট করে দিলাম। তারপর এর একটা মেথডও আছে অবজেক্টের, কি অ্যাড ইভেন্ট লিসেনার, যার মধ্যে আমরা চাইলে ইভেন্ট ফাংশন পাস করতে পারি। তো এই কাজটা আমরা আগে এগুলো করে নিচ্ছি। ওকে, আমরা সাধারণত ইউআই থেকে কোনো একটা এলিমেন্টকে ধরে নিয়ে এসে তারপরে এই কাজগুলো করি, বাট আমরা ইউআই থেকে তাকে সিলেক্ট না করে কি করতেছি, এখানে জাস্ট বিষয়টা সেম থাকতেছে, যে আমরা এখানে ক্রিয়েট করে এখানেই তাকে নিয়ে কাজ করতেছি, তার ইভেন্ট অ্যাড করতেছি। সিমিলার কাজটা কিন্তু আমরা এর আগে অনেক করছি, যে ইউআই থেকে তাকে সিলেক্ট করে নিয়ে এসে তারপরে কাজ করি। আর এখানে সিলেক্ট করার বিষয়টা আমাদের থাকতেছে না, তাকে ক্রিয়েট করে তারপরে তাতে ইভেন্ট অ্যাড করতেছি, এই মতো বিষয় আর কি। একদম সিম্পলি বোঝার চেষ্টা করবেন, তাহলে হবে। তো এখানে আমরা চেকবক্স ডট কি করবো, এই চেকবক্সের মধ্যে একটা ইভেন্ট অ্যাড করে দিতে চাচ্ছি। কি ইভেন্ট? চেঞ্জ ইভেন্ট, তাই না? চেঞ্জ, যে ওইটাতে ক্লিক করলে তার স্ট্যাটাসটা চেঞ্জ হবে। তো এখানে একটা অবশ্যই ইভেন্ট ফাংশন থাকবে, তার একটা প্যারামিটার থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা আর তেমন কিছু এখানে এখন করতে চাচ্ছি না। আরেকজন আসতেছেন, আমি একটু ওনাকে অ্যাডমিট করে নিই। ওকে, তাহলে এখন আমরা জাস্ট এই ইটাকে লক করে দেখব। ওকে, তো এখন কিন্তু আমাদের ইউআইতে গেলে কোনো কিছুই আমরা দেখতে পারবো না। তার কারণ হচ্ছে কি, আমরা এই চেক বক্স এটাকে তৈরি করছি, ঠিক আছে, এটাকে আমরা তৈরি করছি ফাইন, বাট এটাকে কিন্তু কোথাও আমরা অ্যাপেন্ড করি নাই, তাই না? আমাদের ইউআইতে কিন্তু কোথাও এটা আমরা দেখতে পাবো না। তো এটাকে দেখার জন্য কি করতে হবে আমাদেরকে, ইউআইতে অবশ্যই কোথাও একটা অ্যাপেন্ড করতে হবে। বাট আমরা কোথায় অ্যাপেন্ড করতে চাচ্ছি, এই যে যতগুলো আমাদের টিআর থাকতেছে, মানে প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে কিন্তু টেবিলের রো ক্রিয়েট হয়। তো সেই রো এর মধ্যে ফার্স্ট যে এলিমেন্ট চাইল্ডটা আছে, মানে এটিডি, এই টিডির চাইল্ড হিসাবে, চাইল্ড এলিমেন্ট হিসাবে আমরা এই যে চেকবক্স যেটা বানাইছি তাকে অ্যাপেন্ড করে দিতে চাচ্ছি। তাহলে দেখেন তো এই টিআরটা আমাদের কাছে আছে, দেন টিআর এর যতগুলো চাইল্ড সেগুলো আমরা এখানে
মানে অ্যাড করে দিছি, সেটা কি পার্টস হওয়ার পরে কি হয়, সেগুলো আমরা একটা এই টিআর এর চাইল্ড হিসাবে কিন্তু ইউআই তে শো করে। তো আমরা সেই কাজটাই করতে চাচ্ছি যে এই যে টিআর আছে, টিআর এর এখানে কিন্তু অনেকগুলো চাইল্ড আছে, তার মধ্যে থেকে ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটাকে আমরা সিলেক্ট করে তার ভিতরে কিছু একটা অ্যাপেন্ড করতে চাচ্ছি। এটা তো পসিবল, তাই না? আমরা এই কাজগুলো ইউআই থেকে সিলেক্ট করে নিয়ে এসে তারপরে করতাম, বাট এখন কি করতেছি, এখানে তৈরি করে এখানেই করতেছি। বিষয়টা কিন্তু সেম। আমাদের দরকার একটা টিআর এবং তার ভিতরে কি যে চাইল্ড গুলো আছে সেগুলোকে আমরা চাইলে মেনটেন করতে পারবো, তাই না? অবশ্যই এটা পসিবল। হয়তো বা একটু ওয়ার্ক লাগতে পারে যে এখানে আমরা তো তৈরি করলাম করে আবার এখানে আবার সিলেক্ট করবো, এটা আবার কেমন কথা, সারা জীবন তো ইউআই থেকে নিয়ে আসলাম না, এখান থেকেও করা যাবে। ওকে, তাহলে এখানে আমাদের যে টিআর আছে, এই টিআর এর এটা অবশ্যই ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, তো ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটাকে আমরা সিলেক্ট করবো। তো এখান থেকে অবশ্যই টিআরটাকে অ্যাপেন্ড করা আগে করবেন, নয়তোবা তাকে অ্যাপেন্ড করে দিয়ে তারপরে যদি তার ভিতরে কিছু একটা অ্যাড করেন তাহলে তার কাজ হবে না। দেখুন সে আগে ইউআই তে শো হচ্ছে, তারপর আপনি তার ভিতরে আরো কিছু অ্যাড করতেছেন, তাহলে তো যেটা মানে অ্যাপেন্ড করার আগে যা কিছু করতেছেন সেই চেঞ্জ গুলো ইউআই তে যাবে না। তো সেজন্য আমরা এখানে যে কাজটা করব, টিআর ডট সরি ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, ওর যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড থাকবে তাকে ধরবো আমরা। অবশ্যই ফার্স্ট চাইল্ড দিবেন না, ফার্স্ট চাইল্ড দিলে টেক্সট নোটটাকে ধরা যায়। আমরা এখানে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড দিব, দিয়ে সরি এটা তো একটা প্রপার্টি, তাই না? ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, তারপর ফার্স্ট এলিমেন্ট চাইল্ডের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম, দেন তার মধ্যে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি অ্যাপেন্ড চাইল্ড। তো অ্যাপেন্ড চাইল্ড দিয়ে কাকে অ্যাপেন্ড চাইল্ড করে দেবো, এই যে চেক বক্স আমরা বানালাম ওই চেক বক্সের সাথে একটা ইভেন্টও আমরা কিন্তু অ্যাড করে দিছি। এখন এই চেক বক্সকে আপনি যেখানেই অ্যাড করবেন, যেখানেই আপনি শো করাবেন, সেখানেই তার সাথে ইভেন্টটাও শো হবে, তার কোনো তার মানে সাথে কিন্তু ইভেন্টটা আছে। কোথায় যেন হারায় যাচ্ছে শুধু, এখান থেকে এই যেখানে আমরা অ্যাপেন্ড চাইল্ড করে এর ভিতরে এটাকে অ্যাপেন্ড করে দিতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে, ফার্স্টে একটা টিআর তৈরি হচ্ছে, তারপরে একটা চেক বক্স তৈরি হচ্ছে, চেক বক্সের মানে টাইপটা বলে দেওয়া হচ্ছে এখানে, মানে ইনপুট ফিল্ড তৈরি হচ্ছে, তার চেক মানে টাইপটা বলে দিলাম চেক বক্স, তারপর সেই চেক বক্সে একটা ইভেন্ট অ্যাড করা হচ্ছে। দেন যে টিআরটা আমরা তৈরি করলাম তার ইনার এইচটিএমএল এর বেশ কিছু চাইল্ড এলিমেন্ট আমরা টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে ইনজেক্ট করে দিচ্ছি এখানে। দেন কি করতেছি, দেন সেই টিআর এর ডেটা সেটে আমরা আইডিটা সেট করে দিচ্ছিলাম। তো ডেটা সেট কি জিনিস সেটা আমরা এর আগে বেশ কয়েকবার দেখছি। তারপরে এখানে এই টিআর এর যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, এখানে তো আমরা অনেকগুলো চাইল্ড অ্যাড করছিলাম, তার মধ্যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড তাকে আমরা সিলেক্ট করলাম, তার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে দিয়ে ওই চেক বক্সটাকে এর মধ্যে আমরা পুশ করাই দিলাম। ওকে, তাহলে দেখেন এটা যেহেতু আমরা বাইরে তৈরি করে নিয়েছি, সো এর মধ্যে আমরা কিন্তু একটা কন্ট্রোল পাচ্ছি, ওর টাইপ বলে দিতে পারতেছি, ওর মধ্যে ইভেন্ট দিতে পারতেছি, তাই না? সেই জন্য আমরা এখানে ডিরেক্টলি চেক বক্সটা তৈরি করলাম না, তখন ডিরেক্টলি করলে এটা টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে আমরা এত কিছু লিখতে পারবো না, এটাই আর কি। তো যাই হোক, তাহলে সবকিছু সেম ওয়েতে কাজ করবে। আমরা এখন গিয়ে যদি ইউআই তে দেখি তাহলে দেখবো যে দেখেন চেকবক্স চলে আসছে, এবং এই চেকবক্সকে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে দেখেন চেকবক্সটা এখন সিলেক্টেড। দেন আমরা এখান থেকে যদি দেখি যে আমরা যে একটা ইভেন্ট দিয়েছিলাম চেঞ্জ ইভেন্ট আসছে কিনা, চলে আসছে দেখেন 220 নাম্বার লাইন। আমরা এখানে ক্লিক করলে কি হবে, তাহলে ওখানে একটা কনসোল লক করে আমরা যে একটা অবজেক্ট ছিল মানে ইভেন্টের অবজেক্ট, সেটাকে কনসোল লক করতাম। এই যে দেখেন কনসোল লক হয়েছে, তাহলে এখানে সবকিছুই ঠিকঠাক। ওকে, তাহলে এই একটা স্টেপ আমাদের কমপ্লিট হলো। ওকে, তাহলে এই চেক বক্সে ক্লিক করলে তারপর কি হবে সেটা আমাদের ভাবতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি সেই বিষয়টাকে নোটিশ করতে হবে আমাদেরকে। ধরেন যে এই যেই চেক বক্সকে ক্লিক করব, আমরা যদি এই চেক বক্সকে ক্লিক করি তাহলে আমরা মানে একটা ট্র্যাকিং রাখতে চাচ্ছি যে আমরা কয়টাকে সিলেক্ট করছি। ধরেন যে এখানে 1 2 এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, তাহলে এখন কি করতে হবে আমাদেরকে, অবশ্যই এই তিনটা সিলেক্ট করা মাত্র মানে কোনো একটাকে সিলেক্ট করা মাত্র আমাদের যে একটা বাল্ক অপশনের জন্য একটা ডিপ বানায় রাখছিলাম সেটাকে প্রথমত আগে শো করাতে হবে, এবং কি করতে হবে, এখানে যে তিনটাকে সিলেক্ট করছি সেই তিনটাকে নিয়ে কোনো একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের রাখতে হবে। তো এই টাইপের বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা সাধারণত অ্যারে ইউজ করে থাকি, অ্যারে ডেটা স্ট্রাকচার। ওকে, তো অ্যারে ছাড়াও আরো বেশ কিছু আছে, যেমন ধরেন অ্যারে আছে, তারপর সেট আছে, ম্যাপ আছে, তাই না? সেট ম্যাপ এগুলো খুব হায়ার লেভেলে লাগে, আমাদের এগুলোতে লাগবে না। তো যাই হোক, তো এখানে দেখেন আমাদের কি করতে হবে, যাকে ক্লিক করতেছি তাকে একটা অ্যারের মধ্যে রাখতে হবে। মানে ক্লিক বলতে গেলে সিলেক্ট করতেছি, তাদেরকে যেগুলো সিলেক্ট থাকবে সেগুলোকে আমরা একটা অ্যারের মধ্যে রেখে দেব। কেন রাখবো, তার কারণটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন এখানে ধরেন সবগুলোকে সিলেক্ট করার পরে ডিলিট বাটন থাকবে, তারপর আরো কিছু বাটন থাকবে, সেগুলোতে যখন প্রেস করবো তখন যাদেরকে সিলেক্ট করা ছিল তাদেরকে আমরা একটা অ্যারের মধ্যে যদি রেখে দেই, তাহলে সেই অ্যারের মধ্য থেকে তাদেরকে নিয়ে আবার আমরা কিছু একটা কাজ করতে পারবো।
পরবর্তীতে আমাদের ইউজার যা ইনস্ট্রাকশন দিবে তাই যেন আমাদের মানে এই সিলেক্টেড আইটেম গুলোর সঙ্গে যেন হয় আর কি। যেমন ধরেন এখানে আপনার 3টাকে সিলেক্ট করার পরে ইউজার এখানে বলতেছে ডিলিট করব, তাহলে ডিলিটে ক্লিক করলে যেহেতু ওদেরকে আমরা একটা অ্যারের মধ্যে রাখছি তার মধ্যে থেকে নিয়ে ডিলিট করে দিতে পারি। তো এই মতো একটা বিষয়। তো যাদেরকে সিলেক্ট করতেছি তাদেরকে আমাদের একটা অ্যারের মধ্যে রাখতে হবে। তো এখানে দুইটা বিষয় ঘটতেছে কিন্তু, একটা ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, আরেকটা ক্লিক করলে আবার ডিসিলেক্ট হচ্ছে। তো এই দুইটা বিষয় আমাদের ট্র্যাক করে রাখতে হবে। তো দেখেন আমরা যখন অন চেঞ্জ ইভেন্টটা যখন আমাদের ঘটতেছে তখন অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, যখন অন চেঞ্জ ইভেন্টটা ঘটতেছে তখন ওই ই প্যারামিটারে বা আমাদের যে একটা ইভেন্ট অবজেক্ট আছে তার ই ডট টার্গেট ডট ভ্যালু, যদি ভ্যালু কেন বলতেছে আবার ই ডট টার্গেট দেই তাহলে আমরা কি পাবো, এই ইনপুট ফিল্ডটাকে পাবো, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে এই ইনপুট ফিল্ডটাকে তো আমাদের একটা অ্যারের মধ্যে রেখে লাভ নেই। তার মানে একটা অ্যারের মধ্যে যদি আমরা এই ইনপুট ফিল্ডটাকে রাখি তাহলে দেখেন এখানেও যে ইনপুট ফিল্ড, এখানেও সেম ইনপুট ফিল্ড, মানে পরবর্তী যে টাস্কটা থাকবে সেখানেও অবশ্যই সেম আপনার ইনপুট ফিল্ড থাকবে। তো এখানে তো অ্যাকচুয়ালি আমরা প্রপারলি ডিটেক্ট করতে পারবো না যদি শুধুমাত্র ইনপুট ফিল্ডটাকে আমরা অ্যারের মধ্যে রাখি। তাহলে সলিউশনটা কি? দেখেন এখানে প্রত্যেকটা টাস্কের জন্য এক একটা অ্যারে ক্রিয়েট হয়েছিল। তো যাদেরকে আমরা সিলেক্ট করব, মানে যে টাস্কটাকে আমরা সিলেক্ট করব সেই টাস্কের জন্য যে অ্যারেটা তৈরি করা হয়েছে সেই অ্যারেটাকে আমরা একটা, সরি অ্যারে কেন বলতেছি, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ওকে। তো এই টাস্কের জন্য যে টিয়ারটা তৈরি করা হয়েছে এই টিয়ারটাকে আমরা এই অ্যারের মধ্যে রাখবো, ওকে। তো তাহলে আমরা ক্লিক করতেছি কাকে, বা অন চেঞ্জ ইভেন্টটা ঘটতেছে কোথায়, এইখানে অন ক্লিক, মানে সরি আবারও উল্টাপাল্টা কেন বলতেছি, আচ্ছা একটু 1 মিনিটের একটু ব্রেক। ওকে, তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম আর কি, যে যে ইনপুট ফিল্ডটাকে আমরা চেক করব বা যে যে চেক বক্সে আমরা চেক করব সেই চেক বক্সটা আসলে যে টিআর এর আন্ডারে আছে আমরা সেই টিআরটাকে একটা অ্যারের মধ্যে রাখতে চাচ্ছি, ওকে। জাস্ট এতটুকুই, বেশি কিছু না। যে আমরা এই টিআর মানে হচ্ছে এই টাস্কটা, এই টিআর মানে নিচের টাস্কটা। তো এইভাবে মানে প্রত্যেকটা টাস্কের জন্য আমরা একটা করে টিআর তৈরি করছি। আর যে টাস্ককে আমরা সিলেক্ট করব, মানে যে টাস্কের এই চেক বক্সটাকে সিলেক্ট করব সেই টিআরটাকে আমরা ওই অ্যারের মধ্যে রাখবো। তাহলে টিআরটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, ইনপুট ফিল্ডটাকে ধরার জন্য কি করতে পারি, ইনপুট ফিল্ডটাকে যদি আমরা ধরি তাহলে ই ডট টার্গেট দিলে ইনপুট ফিল্ডটাকে পাবো, তারপর ই ডট টার্গেট ডট প্যারেন্ট এলিমেন্ট, তাহলে তার প্যারেন্টটাকে পাবো। তার প্যারেন্টকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ই ডট টার্গেট ডট প্যারেন্ট এলিমেন্ট, তাহলে আমরা টিআরটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন সেই টিআরটাকে আমরা একটা অ্যারের মধ্যে রাখবো। পরবর্তীতে যদি আবার ডিসিলেক্ট করে কেউ তাহলে আমরা কি করব, এখানে ই ডট টার্গেট দিয়ে এটা দেখবো যে এটা চেকড আছে নাকি আনচেকড আছে। যদি চেকড থাকে তাহলে আমরা কি করব, আমরা এর প্যারেন্টটাকে নিয়ে অ্যারের মধ্যে পুশ করব। আর যদি আনচেকড হয়, মানে ই ডট টার্গেট ডট চেকড যে একটা প্রপার্টি থাকে সেটা ভ্যালু যদি ফলস হয়, মানে আনচেকড হয়, তাহলে আমরা আবারও এই টিআরটাকে অ্যাক্সেস করব। ই ডট টার্গেট ডট প্যারেন্ট এলিমেন্ট দিয়ে এই যে এই টিআরটাকে অ্যাক্সেস করে তার ভিতরে যে মানে এই যে আইডি আছে সেই আইডিটাকে আমরা নিয়ে চেক করব যে আমাদের অ্যারের মধ্যে অলরেডি মানে এই আইডি দিয়ে কোনো টাস্ক আছে কিনা। যদি থাকে তবে সেটাকে আমরা ওই অ্যারের মধ্যে থেকে পপ করে নেব বা স্প্লাইস করে তাকে ডিলিট করে দেবো আর কি, মতো একটা বিষয়। তো যাই হোক, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে বুঝতে পারবেন বিষয়টা। তাহলে এইখানে থাকতেছে আমাদের এই ইভেন্ট ফাংশনটা, ওকে, মানে প্রত্যেকটা চেক বক্সের ইভেন্ট। তো এখন এর ভিতরে আমরা জগা খিচুড়ি করে এত কিছু না লিখে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে এই ফাংশনটাকে ছোট করে নিতে পারি বা এই ফাংশনটাকে আমরা বাইরে কোথাও ডিক্লেয়ার করে জাস্ট এখানে ফাংশনের রেফারেন্সটা বলে দিতে পারি, ওকে। তো এখানে আমাদের একটা ফাংশনের রেফারেন্স বলে দিতে হবে। তো আমরা জাস্ট এই ফাংশনটা বাইরে তৈরি করতেছি, এখানে তৈরি করতেছি আর এখানে এই ফাংশনটার একটা নাম দেবো। আমরা তো এভাবে দিতে পারি, তাই না? ইভেন্টের যে এখানে কলব্যাক ফাংশনটা দিতে হয়, এই কলব্যাক ফাংশনটা যেখানেই তৈরি করা থাক তার নামটা যদি এখানে আমরা বলে দিই তাহলে কিন্তু হয়। তাহলে এখানে আমরা একটা ফাংশন দিচ্ছি, দিয়ে আমরা বলবো যে এখানে আমরা বলতে পারি যে সিলেক্ট, আচ্ছা আমরা জাস্ট এতটুকু এখানে এই ফাংশনটার নাম দিয়ে রাখতেছি। দেন এইখানে শুধুমাত্র ফাংশনের রেফারেন্সটা আমরা বলে দিব, তাহলে সেম ভাবে কিন্তু কাজ করবে, ওকে। সেম ভাবে কাজ করবে, তেমন কিছু হবে না। জাস্ট এখানে আমরা যখন অন চেঞ্জ ইভেন্টটা ঘটবে তখন এই ফাংশনটা কল হবে এবং ফাংশনের ভিতরে সিমিলার ওয়েতে যেটা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। বাট আমি একটু ফরম্যাটিং করতে চাচ্ছি কিন্তু ফরম্যাট হচ্ছে না কেন। হ্যাঁ ঠিক আছে।
ওকে, তাহলে এখন আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে আমরা এই ইনপুট ফিল্ডটাতে চেক করতেছি নাকি আনচেকড করতেছি সেই বিষয়টা আগে আমাদের মানে সিলেক্ট করতে হবে আর কি, বা ডিটেক্ট করতে পারতে হবে। তো তার জন্য কি করব আমরা, শুরুতে আমরা বলবো যে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, করে এখানে বলতে পারি যে ই চেকড, CHA, ওকে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, করে আমরা এর ভিতরে এই ই ডট টার্গেট ডট চেকড এটা দিয়ে চেক করতে পারি। ওকে, যে আসলে এটা চেকড আছে কিনা। যদি চেক থাকে তবে একটা কাজ করবো, আর যদি আনচেকড থাকে তাহলে আরেকটা কাজ করবো, এর মধ্যে একটা বিষয় আর কি। তো তার জন্য আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিচ্ছি, যে ই চেকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা জানি যে এখানে ই ডট টার্গেট ডট ভ্যালু, এর মধ্যে আমরা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন পাই। যদি চেক করা থাকে তাহলে ট্রু পাবো, আর যদি আনচেক করা থাকে তাহলে কি পাবো, ফলস। ওকে, তো এই বিষয়টা তাহলে এখানে যদি ট্রু ফলস আসবে, সো এখানে আমাদের তেমন কিছু করতে হবে না। এর মধ্যে যদি ট্রু আসে তার মানে আমরা বুঝবো যে চেক করছে। তাহলে চেক যদি করা থাকে তাহলে আমরা যে কাজটা করব, একটা অ্যারে নিব এবং সেই অ্যারেটাকে আমরা গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করব, যাতে করে আমরা পরবর্তীতে অন্য কোনো ফাংশনের ভিতর থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারি। কেন এটা করব আমরা, তার কারণটা হচ্ছে যে এখানে যখন আমরা চেক করব তখন উপরে একটা কি আসবে, আমাদের একটা ডিপ চলে আসবে, যে ডিপের মধ্যে বেশ কিছু অ্যাকশন বাটন থাকবে, যেমন ডিলিট থাকতে পারে। তো ডিলিটে প্রেস করলে আবার আমাদের এটা ডিটেক্ট করতে পারতে হবে যে কোন কোন ইনপুট ফিল্ড গুলো বা কোন কোন টাস্কটা সিলেক্টেড আছে। যেগুলো সিলেক্টেড থাকবে সেগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তাহলে কোনগুলো সিলেক্ট আছে সেটা আমরা সেই ইনফরমেশনটা কোথায় রাখতেছি, যে অ্যারেটা এখন বানাতে যাচ্ছে সেই অ্যারের ভিতরে। তো সেই অ্যারেটাকে যদি আমরা কোনো একটা ফাংশনের স্কোপের ভিতরে তৈরি করে রাখি, তাহলে সেটা তো বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। যাতে করে এই যে অ্যারেটা আমাদের এখানে তৈরি করব, যার মধ্যে আমরা আমাদের সিলেক্টেড টাস্ক গুলোকে রাখবো, সেই অ্যারেটাকে এমন জায়গায় ডিক্লেয়ার করতে হবে যাতে করে অন্য কোনো ফাংশন তাকে অ্যাক্সেস করতে পারে, এবং আমাদের সেই অ্যারেটাকে অন্য সময়ে আমাদের আবার ইমটি করা বা রিঅ্যাসাইন করার প্রয়োজন হতে পারে। সেজন্য আমরা লেট দিয়ে লিখবো। ওকে, তো আমরা এখানে লেট দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করব, যেখানে আমরা বলতে পারি যে সিলেক্টেড টাস্ক, বা এর মতো একটা নাম দিয়ে জাস্ট একটা এমটি অ্যারে আমরা এখানে রাখতেছি। তারপর আমরা কি করতেছি, যাকে সিলেক্ট করা হবে বা যাকে সিলেক্ট করা হবে তাকে এই অ্যারের মধ্যে আমরা পুশ করে দেব। তাকে বলতে কাকে, এই যে এখানে যে ইনপুট ফিল্ডটাকে চেক করা হচ্ছে তার প্যারেন্ট এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট মানে হচ্ছে ওই টিআরটাকে। তো টিআরটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, টাইপিং ভুল করতেছি, তাহলে টিআরটাকে সিলেক্ট করার জন্য এই যে ই ডট টার্গেট ডট প্যারেন্ট এলিমেন্ট আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। প্যারেন্ট এলিমেন্ট দিলে আমরা ওই টিডি পর্যন্ত যাচ্ছিলাম, তারপরে টিডির আবার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে টিআর। তাহলে টিআরটাকে আমরা সিলেক্ট করে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন আমরা চেক করতেছি যে এখানে আসলে এই ইনপুট ফিল্ডটা বা যে চেক বক্স টাইপের যে ইনপুট ফিল্ডটা সেটা চেকড আছে নাকি আনচেকড আছে। যদি চেক করা হয় তাহলে আমরা কি করব, এই যে টিআরটা, এই টিআরটাকে এই যে সিলেক্ট টাস্ক নামের একটা কি বলে অ্যারে আছে, এই অ্যারের মধ্যে আমরা পুশ করে দেব, জাস্ট পুশ। তাহলে টিআরটাকে আমরা পুশ করে রাখতেছি। ওকে, আর যদি চেকড না থাকে, ধরেন যে চেক না থাকে বলতে যদি চেক করে তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, মানে এই কাজটা ঘটবে। আর যদি আনচেক করে তাহলে এখানে ইলস এর মধ্যে যা কিছু আমরা লিখতেছি সেই বিষয়টা কাজ করবে। ওকে, তাহলে যদি আনচেক করে তাহলে আমাদের কি করতে হবে, আনচেক করলে আমাদের চেক করে দেখতে হবে যে আসলে যেই টাস্কটাকে আনচেক করা হচ্ছে সেটা অবশ্যই তো এর মধ্যে থাকবে, তাই না? তার কারণ আমরা আমাদের কন্ডিশনটাই হচ্ছে এর মতো যে যখনই এখানে ক্লিক করা হবে তখন আমরা এর মধ্যে একটা করে পুশ করে রাখবো। তো যদি এখানে ক্লিক করা হয় তবে সেটা অবশ্যই এর মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকবে। দেন পরবর্তীতে যদি আপনি আবার আনচেক করতে আসেন তাহলে কি হবে, যে পূর্বে আপনি এটাকে অবশ্যই চেক করছেন বলেই চেক অবস্থায় আছে, আবার আনচেক করতে গেলে কি হবে, ওই এর মধ্যে অবশ্যই সেটা অলরেডি এক্সিস্ট করবে। তার কারণ আপনি যখন চেক করছিলেন তখনই তো এর মধ্যে ওটা পুশ হয়ে গেছে, তাই না? তার মানে আমরা শিওর যে ওই এর মধ্যে থাকবেই, ওই মানে আমাদের যে যেটা চেক আছে এখানে সেটা আমরা যে এরটা বানাইছি সেই এর মধ্যে মানে অবশ্যই এক্সিস্ট করবে। তার কারণ যেহেতু চেক করা হয়েছে একবার, তার মানে সেটা এর মধ্যে গিয়েছে। দেন আমরা যদি আনচেক করতে যাই তার মানে আমরা তো শিওর যে ওই এর মধ্যে আছে, তাহলে ওই এর মধ্যে থেকে তাকে খুঁজে বের করতে হবে, করে সেখান থেকে ডিলিট করতে হবে। তো কিভাবে খুঁজে বের করতে পারি, প্রত্যেকটা টিআর কিন্তু আমাদের ওই এর চাইল্ড এলিমেন্ট হিসেবে থাকতেছে, তাই না? তো এখন প্রত্যেকটা টিআর এর মধ্যে দেখেন কি আছে, একটা করে
আইডি আছে, ডেটা সেটের ভিতরে একটা করে আইডি আছে, তাহলে ওই যাকে আমরা আনচেকড করতে চাচ্ছি তার আইডিটা এবং আমাদের যে অ্যারেটা থাকবে সেই অ্যারের যতগুলো মানে টিআর থাকবে প্রত্যেকেরই তো আইডি থাকবে। তো সেই আইডি গুলো আমরা একটু ম্যাচিং করে দেখবো যে যার সাথে ম্যাচ করবে তাকে আমরা চাচ্ছি, এর মতো একটা বিষয় আর কি। আশা করি বুঝতে পারছেন, খুব একটা জটিল কিছু না, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, যে ধরেন এর ভিতরে আমাদের টিআর গুলোকে আমরা পুশ করে রাখি, তাই না? তো আপনি যদি একসাথে 10টা সিলেক্ট করেন তাহলে 10টা টিআর এর মধ্যে থাকবে। তারপরে আপনি ওই 10টার মধ্যে থেকে যে কোনো একটাকে আনচেকড করতে চাচ্ছেন বা ডিসিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? আপনি যাকে মানে আনচেকড করবেন তার টিআরটাকে তো আপনি প্রথমেই সিলেক্ট করতেছেন, মানে যখনই কোনো একটা ইনপুট ফিল্ডে আনচেক করতেছেন তখনই এই ইভেন্টার ফাংশনটা কল হচ্ছে। এটা কিন্তু ওই ইভেন্টের ফাংশন, যেখান থেকে কল হচ্ছে, ওই ছিল যেখান থেকে কল হচ্ছে। আর সেই ফাংশনটা এখানে যখন কল হচ্ছে তখন আমরা কি করতেছি, তখন এর মধ্যে শুরুতে আমরা ই.টার্গেট.প্যারেন্ট এলিমেন্ট দিয়ে টিআরটাকে নিচ্ছি, তাই না? তাহলে যাকে আমরা আনচেক করতেছি তার টিআর আমাদের কাছে আছে, তাহলে তার ভিতর থেকে আমরা আইডিটাকে খুব অনায়াসে নিতে পারবো, তাই না? তো আইডিটাকে যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে, কনস্ট্যান্ট আইডি ইকুয়াল, তাহলে এই টিআর এর ডেটা সেটের মধ্যে থাকবে, যেহেতু কাস্টম প্রপার্টি ছিল ওটা বা কাস্টম অ্যাট্রিবিউট ছিল আর কি, তো নামটা ছিল কি আইডি, তাহলে আইডিটা আমরা এর মধ্যে নিয়ে রাখতেছি। আর আমাদের এখানে যতগুলো অ্যারের এলিমেন্ট থাকবে প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট হচ্ছে এক একটা টিআর, তাহলে প্রত্যেকটা টিআর এর ডেটা সেটের মধ্যে আমরা কি পাবো, একটা করে আইডি পাবো। তো ওই আইডিটার সাথে আমরা একটু ম্যাচিং করে দেখবো যে কোনটার সঙ্গে ম্যাচ হচ্ছে এবং যার সঙ্গে ম্যাচ হচ্ছে সে কত নাম্বার ইন্ডেক্সে এক্সিস্ট করতেছে আমাদের এই অ্যারের ভিতরে। যত নম্বর ইন্ডেক্সে এক্সিস্ট করবে সেই ইন্ডেক্স নাম্বারটা আমাদের প্রয়োজন হবে, তার কারণ আমরা ডিলিট করতে চাচ্ছি সেই মানে এলিমেন্টটাকে অ্যারের ভিতর থেকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে যদি অ্যারের মধ্যে থেকে আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের স্প্লাইস মেথড ইউজ করতে হয়। তো স্প্লাইস মেথডের মানে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমাদের কি দিতে হয়, ইন্ডেক্স নাম্বারটা, এবং কয়টা ডিলিট করতে চাচ্ছি আমরা সেটা সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে দিতে হয়। তাহলে আমাদের প্রথমে ইন্ডেক্স নাম্বার প্রয়োজন হচ্ছে। তো ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করা জন্য আমাদের কি লাগবে, ধরেন যে এখানে আমরা একটা কনস্ট্যান্ট দিচ্ছি দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বারটা চাচ্ছি, তাহলে ইন্ডেক্স নাম্বার একটা ভেরিয়েবল তৈরি করলাম। দেন আমরা অবশ্যই ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করার জন্য আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে আমরা কি করব, ফাইন্ড ইন্ডেক্স নাম্বার একটা মানে মেথড আছে অ্যারের, সেই মেথডটার সাহায্য নিব। ওকে, তাহলে এই মেথডের মধ্যে আমাদের কি করতে হয়, আর্গুমেন্ট হিসেবে একটা প্রেডিকেট বা একটা মানে ফাংশন দিতে হয়, যে মানে যে ফাংশনের কন্ডিশনের উপর বেস করে একটা মানে এলিমেন্টকে মানে কত নাম্বার পজিশনে আছে সেটার ইন্ডেক্স নাম্বারটা আমাদেরকে দেয়, এই মতো একটা বিষয়। ওকে, তাহলে এর ভিতরে আমরা একটা ফাংশন পাবো, সেই ফাংশনের ফার্স্ট আর্গুমেন্টে আমরা সেই এলিমেন্ট গুলোকে পাই, তাই না? তাহলে আমি এখানে দিতে পারি কি, যে আমাদের এর মধ্যে থাকবে কি সিলেক্টেড টাস্ক গুলো, তো প্রত্যেকটা টাস্কের সেই অ্যারে গুলাকে বা টিআর গুলোকে আমরা পাবো, তো এখানে বলতে পারি টিআর, এর ভিতরে আমরা টিআর গুলোকে পাচ্ছি। দেন সেই টিআর এর ভিতরে আমরা ডিরেক্টলি এখানে একটা জাস্ট লজিক দিয়ে দিতে পারি, তাহলে হবে। একটা অ্যারো ফাংশন যদি লিখতেছি আমরা কি বলবো, যে এখানে যে টিআরটা আছে এর ডেটা সেটের মধ্যে অবশ্যই কি থাকবে, একটা আইডি নামের একটা প্রপার্টি থাকবে, তাই না? তো এই আইডির সঙ্গে আমাদের যে আইডিটা আছে, মানে যেটাকে আমরা আনচেকড করতেছি তার যে আইডিটা আছে সেটা ম্যাচিং করতেছে কিনা, যদি মানে ম্যাচিং করে বা যেটার সঙ্গে ম্যাচিং হবে তার ইন্ডেক্স নাম্বারটা আমাদের প্রোভাইড করবে এখানে। ওকে, এর মতো একটা বিষয়। এবং আমরা পরক্ষণে আমরা যে কাজটা করব, যে এই ইন্ডেক্স নাম্বারটা যদি আমরা পেয়ে গেছি, সো সেই অ্যারের ভিতর থেকে তাকে বের করে দেওয়া বা তাকে ডিলিট করে দেওয়া আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের কাছে একটা মেথড আছে কি, স্প্লাইস। আমরা স্প্লাইস কল করব এবং এখানে ইন্ডেক্সটা বলে দেব এবং কয়টা ডিলিট করতে হবে, জাস্ট একটা। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে দেখেন এখন আমরা কি করলাম, এই যে এই অ্যারেটার ভিতরে যেগুলোকে সিলেক্ট করতেছি সেগুলোকে একটা একটা করে পুশ করে রাখতেছি, এবং যদি যেগুলো সিলেক্টেড ছিল সেগুলোকে আবার পরবর্তীতে ডিসিলেক্ট করি, তবে যাকে ডিসিলেক্ট করব তার ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করতেছি এবং স্প্লাইস মেথডের সাহায্যে তাকে আবার এই অ্যারের মধ্যে থেকে ডিলিট করে দিচ্ছি। তাহলে তো আমাদের বিষয়টা খুব সুন্দরভাবে আমরা ট্র্যাক করতে পারলাম। তো আমরা যখন এবারে যখন মানে নতুন কোনো ডেটা ইনসার্ট করব,
বা আমাদের এই অ্যারের মধ্যে পুশ করব, তখন ওই অ্যারেটাকে আমরা লক করে দেখব, এবং যখন রিমুভ করব তখনও লক করে দেখব। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। 100% কাজ করার কথা। তো আমরা এখানে কনসোলে যাই। কনসোলে গিয়ে আমরা যদি সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, এই যে দেখেন একটা টিআর আসছে। এই টিআর এর উপর আপনি যদি হোভার করেন তাহলে কিন্তু দেখাচ্ছে যে এটা এই টিআর, যেটাকে আমরা সিলেক্ট করছি। দেন আরেকটা সিলেক্ট করেন, দেন ঠিকঠাক মতো কিন্তু আসবে। তাহলে যতগুলো সিলেক্ট করতেছি সবগুলোই কিন্তু আমাদের কি হচ্ছে, এই অ্যারের এলিমেন্ট হিসেবে থাকতেছে। ওকে, দেন আমরা যদি এর মধ্যে থেকে যে কোনো একটাকে রিমুভ করি তাহলে একটা কমে যাওয়ার কথা, তাই না? সে মতোই তো আমাদের লজিকটা ছিল। তাহলে দেখেন কমছে, এবং দেখেন এই যে সুন্দরভাবে সবগুলাকেই এখানে ট্র্যাক করে রাখতেছে। তাহলে আমরা কিন্তু একটা স্টেপ কমপ্লিট করলাম। ওকে, দেন আরেকটা বিষয় আমাদের এখানে হ্যান্ডেল করতে হবে, যে সিলেক্ট অল। সবগুলোকে সিলেক্ট করার জন্য যে একটা আমাদের সিলেক্ট ইনপুট টাইপ বা ইনপুট ফিল্ড আছে, সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এইটাতেও আমাদের চেঞ্জ ইভেন্টটা দিতে হবে, এবং যদি এই ফিল্ডটা সিলেক্টেড থাকে বা চেকড থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের যে অ্যারেটা এখন বর্তমানে আছে এর মধ্যে কতগুলো আছে, 4টা সিলেক্টেড আইটেম আছে বা 4টা এলিমেন্ট আছে। তাহলে আমরা যদি এখানে এই বাটনটাতে ক্লিক করি তাহলে কি করতে হবে, এর ভিতরে যা কিছু ছিল সবগুলোকে রিমুভ করে দিয়ে এখানে যতগুলো আছে সবগুলোকে ইনসার্ট করে দিতে হবে, তাই না? এটা না করে যদি আপনি ধরেন যে এখানে অলরেডি 4টা সিলেক্ট আছে, আপনাকে বলা হলো যে এখানে ক্লিক করেন, দেন এখানে যতগুলো আছে সবগুলোকে একটা একটা করে অ্যাড করেন, তাহলে পূর্বের গুলাকে যদি রেখে দেন তাহলে পূর্বের 3টা সিলেক্ট করছিলেন, আবার আবার এখানে ধরেন যে 5টা আছে, 5টাকে আপনি আবার অ্যাড করতেছেন, তাহলে তো 8টা হয়ে যাবে। তো এখানে যে কাজটা করতে হবে, এই যে এই চেক ফিল্ডটাকে যদি চেক করা হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমত আগে যে অ্যারেটা আছে অ্যারেটাকে এমটি বানাতে হবে। দেন সেই অ্যারের মধ্যে এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ককে আমরা মানে ওর মধ্যে স্টোর করে দেবো, জাস্ট এই বিষয়টা। তাহলে এটাকে আগে ধরতে হবে, তাই না? তো এটাকে সিলেক্ট করার জন্য এর অবশ্যই একটা আইডি থাকবে, আমরা আইডি দিছিলাম। তো এখানে দেখেন অল সিলেক্ট নামের একটা আইডি কিন্তু অলরেডি দেওয়া আছে। আর সিলেক্ট করার জন্য আমরা একটা খুব ছোট্ট একটা ফাংশন বানাইছিলাম, আর যে ফাংশনটার নাম হচ্ছে $সাইন। ওকে, এর মধ্যে আমরা যদি এটা দিয়ে দেই তাহলে অনেকটা jQuery-র মতো করে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করলাম, দেন এখানে একটা ইভেন্ট দিতে হবে, কি ইভেন্ট, চেঞ্জ ইভেন্ট। আশা করি এই বিষয়টা বুঝতে আবার কনফিউশন হবে না আপনাদের, গতকালকেও বলা হয়েছিল এটা একটা ফাংশন। আর এই ফাংশন কি করে না, আবার যাবো না, কালকের মতো হারাই যাবে আর খুঁজে পাবো না, অনেক কোড। ওকে, তাহলে এখানে আমরা চেঞ্জ ইভেন্ট দেবো। ওকে, দেন এর ভিতরে কি করতে হবে, আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। তাহলে ফাংশন এর মধ্যে আমরা ইভেন্টটাকে পাবো, অবশ্যই অ্যারো ফাংশন না, এটা ট্র্যাডিশনাল ফাংশন ইউজ করতেছি, সো অ্যারো দেওয়া যাবে না। ওকে, তাহলে এইবারে এই যে এর মধ্যে আমরা কি পাচ্ছি, যাকে আমরা ইভেন্টটা দিছি তাকে আমরা পাবো, তাই না? মানে যেই চেক বক্সটাকে আমরা ইভেন্টটাকে দিছি তাকে এর মধ্যে থেকে আমরা চাইলে টার্গেট প্রপার্টির মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তাহলে শুরুতে আমাদের জানতে হবে যে এটা চেক আছে নাকি আনচেকড আছে, এই বিষয়টা আমাদের মানে ট্র্যাক করতে হবে। তো তার জন্য আমরা একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করতে পারি, তার মধ্যে আমরা এই ইনফরমেশনটা রাখবো যে ইজ চেকড, ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে ই ডট টার্গেট ডট চেকড, তাহলে যদি আমরা ই ডট টার্গেট ডট চেক দেই তাহলে এখানে হয় ট্রু অথবা ফলস রিটার্ন পাবো, এবং সেই ট্রু ফলস এর উপর বেস করে আমরা এখানে একটা কন্ডিশন দেব। যদি চেকড হয় তাহলে আমরা এর ভিতরে কি করব, যদি চেকড হয় তাহলে একটা কাজ করব, আর যদি মানে আনচেকড হয় সেক্ষেত্রে অন্য একটা কাজ করব। সেক্ষেত্রে আমাদের ইফ আর ইলস এই দুইটা কন্ডিশনের মাধ্যমে এই জিনিসটা আমরা সাজালাম। দেন এখন কি করতে হবে, এখন ধরেন যে আমাদের ইউআই তে যতগুলো এমতো চেক ফিল্ড আছে, সরি, এই যে এখানে যতগুলো চেক ফিল্ড আছে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে, তাই না? তো দেখেন সবগুলোর কিন্তু একটা করে ক্লাস দেওয়ার কথা ছিল, গতকালকে আমরা দেখছিলাম যে এগুলো সবগুলো যদি একটা করে ক্লাস থাকে তাহলে সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা কিন্তু ওই যে কি বলে গেট এলিমেন্ট বাই ক্লাস নেমের সাহায্যে অথবা কোয়েরি সিলেক্টর অল এর সাহায্যে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তো আমরা কিন্তু এই ক্লাসটা অ্যাড করে নিই, তো খুব সিম্পলি আমরা ক্লাসটা অ্যাড করে দিতে পারি, যেহেতু একে আমরা এখানেই তৈরি করছিলাম, তাই না? তো যেভাবে ক্লাস টাইপ অ্যাড করছিলাম সেভাবে এখানে সুন্দরভাবে আমরা ক্লাসটাকেও অ্যাড করে দিতে পারি। তাহলে চেকবক্স এর যে ক্লাস লিস্ট আছে
বা ক্লাস নেম প্রপার্টিটার ভ্যালু হিসেবে আমরা সেট করে দিতে পারি। তো দুই ভাবে ক্লাস সেট করা যায়, এগুলো আমরা জানি, এর আগে অনেকবার দেখানো হয়েছে। তাহলে এর ভিতরে আমরা কি করব, যে চেক বক্স নামের একটা ক্লাস আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এই ক্লাসটা আমাদের ইউআই তে কিন্তু শো হবে। ভিএস কোডে নতুন কিছু একটা দেখলাম, এটা কি ভাই, আগে তো ছিল না? ও বাবা, আগে কি ছিল এটা? আজকে ফার্স্ট দেখতেছি আমি মেবি। ওকে, আপডেট আসছে মনে হয়। তাহলে এখানে দেখেন আমাদের এই চেকবক্স নামের একটা করে ক্লাস নেম প্রত্যেকটা চেকবক্সে থাকতেছে। তাহলে সবগুলোকে একসাথে ধরার জন্য আমরা কি করতে পারি, খুব সিম্পলি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইউজ করতে পারি, তাই না? তাহলে কি করব, আমাদের ধরেন যে এখানে যখন আমরা এই ইনপুট ফিল্ডটাকে চেক করব, তখন সবগুলোকে চেকড বানাই দিতে হবে, মানে সবগুলোকে আমরা সিলেক্টেড রাখবো। আর যখন আনসিলেক্ট করব বা এখানে ডিসিলেক্ট করব, তখন কি হবে, সবগুলোকে মানে এখান থেকে একদম আর মানে কি বলে আনচেকড করে দিতে হবে। তো সেই জন্য কি করতে হচ্ছে আমাদের, এই যেখানে একটা কন্ডিশন আমরা তৈরি করতেছি ইফ এবং ইলস, দুই জায়গাতে কিন্তু আমাদের সবগুলোকে ধরার প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা কন্ডিশনের ভিতরে এই কাজটা না করে এই কন্ডিশনের বাইরে এই সবগুলোকে সিলেক্ট করার কাজটা করি, তাইলে দুইটার মধ্যে আমরা বিষয়টাকে শেয়ার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি, যতগুলো টিআর আছে সবগুলো, অ্যাকচুয়ালি টিআর না, যতগুলো আমাদের চেক বক্স আছে সবগুলো চেক বক্সকে আমরা সিলেক্ট করে নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে চেক বক্সেস, সব চেক বক্স গুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। সেজন্য ডকুমেন্ট কি লিখলাম ভাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইরে আইডি, অথবা আমরা দিতে পারি এই যে কোয়েরি সিলেক্টর অল, এটার সাহায্যে কিন্তু সিলেক্ট করা যায়। গতকালকে আর অন্যটা ইউজ করছিলাম ক্লাস নেম, তো আজকে আমরা কোয়েরি সিলেক্টর অল এর সাহায্যে করব। তাহলে এখানে এর ভিতরে স্ট্রিং আকারে সিএসএস সিলেক্টর প্রোভাইড করতে হয়, তাই না? তো এখানে আমরা চেক বক্স ছিল আমাদের ক্লাস নেম, তো ক্লাসটা আমরা অবশ্যই সিএসএস সিলেক্টরের মতো করে দেব। তাহলে চেক বক্স এই মতো ক্লাসটা ছিল। তাহলে এর ভিতরে আমরা একটা নোট লিস্ট পাবো, তাই না? এটা আমরা জানি যে নোট লিস্ট অনেকটা মানে অ্যারে লাইক একটা ডেটা স্ট্রাকচার, বাট অ্যারে না। আমরা চাইলে তাকে আবার অ্যারেতে কনভার্টও করে নিতে পারি। সেটা কিভাবে সেটাও দেখানো হয়েছিল। তাহলে এখন আমাদের কাজ কি, যদি চেকড থাকে তাহলে শুরুতেই আমরা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এসে লুপ করব। তো অবশ্যই এর সামনে একটা যদি টার্মিনেট করে দেন এভাবে দিয়ে, তাহলে বেটার হয়। তার কারণ যদি এখানে এর সামনে কোনো স্টেটমেন্ট নাই, এটা সমস্যা হবে না। তারপরে এভাবে এর সামনে দিয়ে রাখলে, লুপের ভিতরে দিয়ে রাখলে একটু বিষয়টা অনেকটা সিকিউর হয়। ওকে, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, যে চেক বক্স, দেন এটা একটা অ্যারেতে আমরা কনভার্ট করে নিলাম, তারপরে ফর ইচ লুপের সাহায্যে সবগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা ধরবো। তাহলে প্রত্যেকটা বক্সকে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা বক্সকে আমরা কি করব, যদি চেক করা হয়, চেক অল দেই, তার মানে কি প্রত্যেকটাকে আমাদের কি করতে হবে, চেক করে দিতে হবে, তাই না? এখানে আমরা ডট এদের প্রত্যেকের যে চেকড একটা প্রপার্টি থাকে সেটার ভ্যালুটাকে ট্রু বানাই দেবো, তাহলে তো হবে ট্রু। আমরা যদি একটু দেখি যে কাজ করতেছে কিনা, তাহলে বুঝতে পারবো আসলে। এটাতে ক্লিক করলে সবগুলাতে চেকড হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন হচ্ছে, আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে ভাই। স্ক্রিন আবার ফ্রিজ করি। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যে এটা কাজ করতেছে, যখন সিলেক্ট করতেছি তখন হচ্ছে, বাট যখন ডিসিলেক্ট করতেছি তখন আর হচ্ছে না। তখন ডিসিলেক্ট করার সময় কি করতে হবে সেটা আমরা বলে দেই নাই। তো ডিসিলেক্ট করার সময় সেম কাহিনীটাই আমাদের করতে হবে। জাস্ট এখানে কি করব, আমরা এটাকে ফলস বানিয়ে দেব। তাহলে বিষয়টা দেখি কাজ করে কিনা, অবশ্যই করার কথা। তাহলে যখন এখানে ক্লিক করতেছি সবগুলো সিলেক্টেড, আবার যখন মানে আনচেক করতেছি সবগুলো আনচেক হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্টও করতে পারতেছি। আর যখন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদের এই অ্যারেটা মানে একটা একটা করে এখানে অ্যাড হচ্ছে, নতুন নতুন আইটেম এর মধ্যে আমরা ইনসার্ট করে দিচ্ছি। বাট আমরা যখন আগে বলছিলাম যে যখন সবগুলোকে একসাথে সিলেক্ট করবো তখন কি করতে হবে, আমাদের এখানে যে অ্যারেটা থাকতেছে তার মধ্যে যদি আগে কোনো মানে ইন্ডিভিজুয়ালি কোনো একটা টাস্ক সিলেক্ট করা থাকে বা একাধিক টাস্ক সিলেক্ট করা থাকে, তবে সেগুলোকে আমরা প্রথমত কি করব, যে এমটি করে দেব। মানে এই অ্যারেটার যে ভ্যালুটা আছে, মানে এই ভেরিয়েবলটার যে ভ্যালু আছে একটা অ্যারে, তার মধ্যে হয়তো বা আগে প্রিভিয়াস কোনো ডেটা থাকতে পারে। কেন থাকতে পারে, আমরা যদি এখানে দেখি যে ধরেন যে সিলেক্ট অল, এটাকে সিলেক্ট করার আগে আমরা
অলরেডি 3টাকে সিলেক্ট করে রাখছি, সেক্ষেত্রে কি হবে, এখানে এই অ্যারের মধ্যে অলরেডি 3টা কিন্তু আছে, বাট আমরা এগুলোকে তো আর এভাবে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে সিলেক্ট অল দিলে যতগুলো আছে সবগুলোকে আমরা এর মধ্যে স্টোর করে রাখবো, তাই না? এই বিষয়টা আমরা চাচ্ছিলাম মানে এই অ্যারেটার মধ্যে। তাহলে পূর্বে যদি কোনো সিলেক্টেড মানে আইটেম থাকে তবে সেগুলোকে আমরা এমডি করে দিচ্ছি আর কি। তো তার সহজ উপায়টা হচ্ছে কি, যে আমাদের এখানে যে অ্যারেটা আছে এই অ্যারের মানে ভ্যালুটাকে আমরা রিঅ্যাসাইন করে দিচ্ছি, যে ওই আগের যে অ্যারেটা ছিল সেটা রিঅ্যাসাইন করে আমরা নতুন একটা অ্যারে সেট করতেছি, তাহলে আগেরটা ভ্যানিশ হয়ে যাবে। তো নতুন একটা অ্যারে দিলাম, দেওয়ার পরে এর ভিতরে আমরা প্রত্যেকটা বক্সকে কিন্তু পাচ্ছি, বক্স বলতে এখানে ওই চেক বক্স, তো এই চেক বক্সকে তো আমরা এর মধ্যে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা এই অ্যারেটার ভিতরে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি আর কি, যে আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি এই অ্যারেটার ভিতরে রাখবো। আর দ্বিতীয়ত এখানে মেবি আমি লেট দিছিলাম, হ্যাঁ লেট আছে, তাহলে এই অ্যারেটার ভিতরে আমরা টিআর গুলোকে রাখতে চাচ্ছি, যেহেতু বক্স আমাদের কাছে আছে তাহলে বক্সের মানে প্যারেন্টের প্যারেন্ট আর কি আমরা সিলেক্ট করতেছিলাম এভাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এর আগেও আমরা এই কাজটা করছিলাম, এই যে এটা দিয়ে চেক বক্সকে ধরতেছিলাম, তার প্যারেন্ট তাহলে টিআরটাকে পাচ্ছিলাম। ওকে, তাহলে ওই কাজটা আমরা করবো, যেহেতু বক্স আছে আমাদের কাছে, তার প্যারেন্টকে নিয়ে আসাটা আমাদের কাছে কোনো বিষয় না। তাহলে এখানে আমরা কনস্ট্যান্ট যে টিআরটাকে ধরতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, বক্স ডট প্যারেন্ট এলিমেন্ট দেন তার প্যারেন্ট এলিমেন্ট। ওকে, দেন এই যে টিআরটা, এই টিআরটাকে আমরা কি করব, এখন পুশ করে দেব এর ভিতরে, সিলেক্টেড টাস্ক নামে যে অ্যারেটা আছে তার ভিতরে আমরা পুশ করে দেব। সরি, ভুল করছি এখানে, সিলেক্টেড টাস্ক দেন পুশ। ওকে, তাহলে এখানে আমাদের এই কাজটা হলো। ওকে, দেন কি করব, যদি আবার ডিসিলেক্ট করি, অ্যাকচুয়ালি এখানে এই লুপটা যতবার চলবে ততবার কিন্তু এই অ্যারের মধ্যে পুশ হবে। আর এখানে আমরা বিষয়ে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি, এই যে ইমটি করে দেওয়ার বিষয়টা, সেটা আমরা অ্যাকচুয়ালি লুপের ভিতর করবো না। তাহলে এই যে দেখেন, একটা আমরা পুশ করতেছি, দেন আবার যখন লুপ চলবে তখন আগে ইমটি হচ্ছে, মানে আগে যেটা পুশ করছিলাম সেটা আবার রিমুভ হয়ে গিয়ে নতুন একটা যাচ্ছে। তার মানে ফাইনালি আমরা জাস্ট একটা রেজাল্টের মধ্যে পাবো, একটা সিলেক্টেড থাকবে এবং লাস্টটা। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে অবশ্যই লুপের বাইরে দিব, তাছাড়া কাজ করবে না। এটা হয়তো বা বুঝতে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে একটু, এটাকে লুপের বাইরে রাখতে হবে। তারপর আমরা প্রথমত এটাকে ইমটি বানাচ্ছি, দেন তার মধ্যে একটা একটা করে অ্যাড করতেছি। তাহলে যতবার লুপটা চলবে ততগুলো এলিমেন্ট এখানে থাকবে, আর লুপটা কতবার চলবে, যতগুলো আমাদের টাস্ক থাকবে ততবার লুপটা চলবে, তাহলে সবগুলো টাস্ক এর মধ্যে আসবে। ওকে, আর যদি আমরা ডিসিলেক্ট করি তাহলে কি করব, তাহলে তাহলে তো আমাদের এখানে জাস্ট যদি অ্যারেটাকে, তাহলে দেখেন দুই ক্ষেত্রেই যখন সিলেক্ট করতেছি তখন এটাকে ইমটি বানাতে হচ্ছে, ডিসিলেক্ট করার সময় আমাদের ইমটি বানাতে হচ্ছে। তাহলে কেমন হয় যদি আমরা এই কন্ডিশনের ভিতরে একে না রাখি, কন্ডিশনের বাইরে দিলাম, তার মানে দুই ক্ষেত্রে যেহেতু আমাদের এই টাস্কের অ্যারেটাকে ইমটি বানাতে হবে, সো এটাকে আমরা প্রথমত আগে ইমটি অ্যারে দিয়ে রিঅ্যাসাইন করে দিলাম, দেওয়ার পরে আমরা চেক করতেছি যে আসলে সবগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি নাকি সবগুলোকে ডিসিলেক্ট করতে চাচ্ছি। যদি সবগুলোকে সিলেক্ট করতে চাই তবে এখানে কি করতেছি, একটা একটা করে এর মধ্যে পুশ করতেছি, আর যদি সবগুলোকে ডিসিলেক্ট করতে চাই তবে কি, সবগুলোকে ডিসিলেক্ট করলে আমাদের অবশ্যই এই সিলেক্টেড টাস্ক এই এর মধ্যে একটাও এলিমেন্ট থাকবে না, তো অলরেডি তো এটাই আছে, সো এর ভিতরে আর আমাদের কিছু করতে হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন, একটু পেছাল্লা বিষয়, এগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, এবারে দেখেন, যাই হোক এটাকে আমাদের অবশ্যই চেক করতে হবে, আর চেক করার জন্য যে কাজটা করতে পারি যে এই জিনিসটাকে জাস্ট লক করে দিতে পারি, আমরা এখানে লক করে একটু দেখতে পারি যে ঠিক মতো কাজ করতেছে কিনা। তো যদি আমরা চেক করি তাহলে আমাদের এই কন্ডিশনটা অবশ্যই কাজ করে, সো এই কন্ডিশনের ভিতরে আমরা রাখতেছি এবং চেক করলে এখানে রাখতেছি। তাহলে দেখেন তো এবার কি হচ্ছে, সবগুলো সিলেক্ট হয়েছে না, 5টাই সিলেক্ট হয়েছে। তারপর আবার যদি ইয়ে করেন তাহলে এই যে দেখেন, বাট বারবার যে লক হচ্ছে এর কারণটা হচ্ছে আমরা এখানে দুই জায়গাতে কনসোল লক করছি, এবং লুপ যেহেতু চলতেছে সেই জন্য প্রত্যেকবার হচ্ছে। আমরা চাইলে লুপের বাইরে এখানে এখানে কনসোল লক করতে পারতাম। এই কন্ডিশন শেষ, দেন এখানে, এটা কি লুপের বাইরে তো হচ্ছে না, হ্যাঁ, তাহলে দেখেন এবার ঠিক মতো আমরা আউটপুটটা পাবো। তাহলে সবগুলোকে সিলেক্ট করলে সবগুলোকে পাবো, 5টাই পাচ্ছি। আবার ডিসিলেক্ট করলে একটাও নেই, সব চলে গেছে। আর যদি একটা সিলেক্ট করেন একটা পাবেন, দুইটা সিলেক্ট করলে দুইটা পাবেন, সবগুলো সিলেক্ট করলে আগে দুইটা রিমুভ হয়ে গিয়ে নতুন করে 5টা অ্যাড হয়ে যাবে। বিষয়টা কিন্তু এই সিলেকশনের বিষয়টা কিন্তু আমরা হ্যান্ডেল করলাম। ওকে, তো এখন আমাদের কাজটা কি হবে, এখন কি করব, নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, এখন আমাদের চেক করতে হবে অ্যাকচুয়ালি যে এই অ্যারের এলিমেন্ট, ধরেন যে অ্যারের এলিমেন্ট যদি 0 হয়, একটাও এলিমেন্ট নাই, সেক্ষেত্রে এখন বর্তমানে যেভাবে আছে
মানে একটাও সিলেক্ট করা নাই, মানে কি সবগুলো ডিসিলেক্ট আছে, মানে একটাও এখানে এলিমেন্ট নাই, মানে সব ডিসিলেক্ট আছে। যদি কোনো একটা টাস্ক আমরা সিলেক্ট করি, তবে আমাদের উপরে যে একটা মানে অ্যাকশনের জন্য আমরা মানে বাল্ক অ্যাকশনের জন্য একটা ডিপ বানায় রাখছিলাম, সেটার কি করব, সেটার হচ্ছে গিয়ে ওই ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, তাই না? আর যদি আবার যদি ডিসিলেক্ট করা হয়, তাহলে এটা তো আবার জিরো হয়ে গেল। যদি জিরো থাকে ইন লেন্থ, সেক্ষেত্রে আবার তাকে আমরা হাইড করে দেবো। তো এইভাবে একটা কাজ আমাদের করতে হবে। তো এই এই যে আমাদের যে অ্যারেটা আর কি, এই অ্যারেটার লেন্থ চেক করতে হবে আমাদের, এবং লেন্থের উপর বেস করে আমাদের এখানে যে ডিপটা ছিল, কোথায় জানি ছিল, এই যে এটা বাল্ক অ্যাকশন নামের যে একটা ডিপ ছিল, সেটাকে আমরা কি করব, কখনো হাইড করব, কখনো শো করব। ওকে, তাহলে এটাকে আগে প্রথমত আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য তার আগে আমরা একটা ফাংশন তৈরি করে নিই এই বাল্ক অ্যাকশনটাকে হ্যান্ডেল করার জন্য। তাহলে আমরা বলতে পারি বাল্ক অ্যাকশন। ওকে, বাল্ক অ্যাকশন হ্যান্ডলার আমরা একটা ফাংশন দিচ্ছি। যাই হোক, নামটা মেবি রিলেভেন্ট হলো না, তো সমস্যা নেই। তো এখানে যে কাজটা করতে পারি আমরা, এখানে অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে আমরা বারবার কল করব। কখন কল করব? যখন সিলেক্ট করা হবে তখন। ধরেন যে এখানে সিলেক্ট করতেছি, দেন ওকে কল করে দেব। মানে যতবার আমাদের এই অ্যারের ভিতরে পরিবর্তন ঘটতেছে, ততবারই কল করব। তাহলে এখানে এটাতে যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে একবার পরিবর্তন ঘটে, আবার ডিসিলেক্ট করলে কিন্তু এই অ্যারের লেন্থের চেঞ্জ ঘটে, তাই না? তারপর এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট কিন্তু, বা সরি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চেক বক্সে চেক করলে কিন্তু অ্যারেটা আপডেট হচ্ছে। তাহলে যতবার অ্যারে আপডেট হবে, অ্যারের লেন্থ আপডেট হবে, ততবার আমরা এই ফাংশনটাকে কল করব। এবং এই ফাংশনের কাজই হচ্ছে চেক করা, যেখানে যে অ্যারেটা আছে, এই অ্যারের লেন্থ অ্যাকচুয়ালি কত। যদি এর লেন্থ 0 হয়, তবে সে কিছুই করবে না। কিন্তু যদি লেন্থ, ধরেন যে আমরা এখানে বলতেছি, আচ্ছা সরাসরি এখানে কন্ডিশন দিই, তাহলে হবে। এখানে কন্ডিশনের মধ্যে আমরা এই অ্যারে ডট লেন্থ, LENGTH, ওকে। তো লেন্থ, যদি লেন্থ 0 হয়, তাহলে আমাদের কিছুই করতে হবে না। আর যদি লেন্থ 0 না হয়, তাহলে তো কি হবে, এটা ট্রু হবে। তার মানে কি, যদি 0 হয় তাহলে কন্ডিশনটা ফলস হবে, তো তার কারণ 0 তো ফলসিবল। যদি 0 থেকে বেশি হয়, সেক্ষেত্রে এটা ট্রু হবে। এবং ট্রু হলে আমরা কি করতে চাচ্ছি, ট্রু হলে আমরা যে কাজটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বাল্ক অ্যাকশন নামের যে ডিভ আছে, এই ডিভটার স্টাইল অ্যাক্সেস করে তার ডিসপ্লে প্রপার্টিটার ভ্যালু করে দিব ফ্লেক্স। তার কারণ ফ্লেক্সই করতে হবে, আমরা কি স্টাইল করার সময় সেটা ডিসপ্লে ফ্লেক্স ছিল। তো যাই হোক, এখানে আমরা যে কাজটা করব, কি যেন করবো, এখানে আমাদের ওটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমাদের একটা সুন্দর একটা ফাংশন ছিল, যে ডলার সাইন দিলে আমরা ওই ফাংশন দিয়ে সিলেক্ট করতে পারি। তো অবশ্যই এটাকে স্ট্রিং আকারে দিতে হবে, যেহেতু আইডির নাম। ওকে, তাহলে আমরা সিলেক্ট করলাম। আর সরি, ভুল করছি, এটা যেহেতু একটা ফাংশন কল করার জন্য অবশ্যই প্যারেনথেসিস দিতে হয়, এবং এর ভিতরে স্ট্রিং আকারে আমরা এটা বলে দেব। তো এই ফাংশনটা বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? এটা বেশ কয়েকবার এক্সপ্লেন করা হয়েছে, সো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি, এই যে এর মাধ্যমে আমরা ওই কি বলে ডিপটাকে সিলেক্ট করলাম, করার পরে এর স্টাইল অবজেক্টটাকে অ্যাক্সেস করতেছি, দেন তার ভিতরে আছে কি ডিসপ্লে প্রপার্টি। তাহলে ডিসপ্লে ইকুয়াল আমরা ফ্লেক্স করে দেব, ফ্লেক্স করে দেব। এবং যদি ধরেন যে 0 না হয়, সরি 0 যদি হয়, সেক্ষেত্রে আবার আমরা ইলসে গিয়ে বলে দেব যে আপনার এটা হয়ে যাবে ডিসপ্লে নান। ওকে, ডিসপ্লে নান। আচ্ছা, এবার চলেন তো কি হয় দেখি। তাহলে একটাকে সিলেক্ট করলেই, মানে ওইটার যে অ্যারেটা ছিল আর কি, এখনো কাজ করবে না। তখন ফাংশনটা বানাইছে, আমি বলছিলাম যে কল করতে হবে একে, কোথায় কোথায় কল করব। তো এখানে কনসোল যেগুলো করা ছিল ওগুলো দরকার নেই। তো দেখেন, আমরা যখন প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে কাজটা করতেছি, যেমন এখানে যে আমাদের অল সিলেক্ট অল এর যে একটা চেক বক্স ছিল, সেটার দুইটা মানে কেস ঘটতেছিল, হয় সেটাকে আমরা চেক করতেছি নতুবা আনচেক করতেছি। তো যখন চেক করব, তখন এই ফাংশনটাকে কল করব। তখন যখন চেক করি আমরা, তখন কি হয়, তখন আমাদের এই যে অ্যারেটা ছিল, এই অ্যারের লেন্থ তো চেঞ্জ হচ্ছে, একটা পুশ হচ্ছে, মানে কি চেঞ্জ হচ্ছে। আর যদি আমরা আনচেক করি, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, আনচেক করলো এটার মানে ভ্যালুটা কিন্তু ইমটি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পূর্বে যদি কোনো কিছু থাকতো, সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানেও কল করব, যখন আনচেক করব তখনও কল করব। আরো একটা জায়গায় কল করতে হবে, কোথায়, যে আমাদের যে ধরেন এখানে এই যে প্রত্যেকটা বাটন, সরি চেকবক্স আর কি, প্রত্যেকটা চেকবক্সে যখন ক্লিক করব, তখনও কিন্তু একটা একটা করে
পুশ হবে, এবং যদি প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে টাস্কের চেকবক্স গুলো ছিল তখনও কিন্তু আমাদের দুইটা কেস এখানে করতেছিল। যখন আমরা সিলেক্ট করতেছিলাম তখন এই অ্যারের লেন্থ এর মধ্যে একটা নতুন আইটেম যোগ হচ্ছিল, যখন আবার ডিসিলেক্ট করতেছিলাম তখন কি হচ্ছিল, রিমুভ হচ্ছিল। তার মানে এর অ্যারের লেন্থ এই যে চেকবক্স আছে তার মানে সিলেক্ট এবং ডিসিলেক্ট দুই ক্ষেত্রেই কিন্তু মানে মডিফাই হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, এর মধ্যে দেখি যে যখন চেক করতেছি তখন এই ফাংশনটাকে কল করবো, আর এটা দেওয়ার দরকার নেই, আমরা আর কনসোলে দেখতে চাচ্ছি না। দেন এখানেও আমরা আর কনসোলে চাচ্ছি না, সো দুই জায়গাতেই কল করে দিলাম। তাহলে এবার আমরা দেখি তো ঠিকমতো কাজ করে কিনা আমাদের ইউআই তে আসলে ওই যে অপশন গুলো সেগুলো আসতেছে কিনা। এই দেখেন চলে আসছে কিন্তু। এর লেন্থ যখনই 0 থেকে বেশি হচ্ছে তখন এটা চলে আসতেছে, আবার যখন 0 থেকে কম হচ্ছে, সরি মানে 0 হচ্ছে তখন চলে যাচ্ছে। যে এখানে ক্লিক করলো সেম কাহিনীটা করতেছে। যেমন এগুলো সিলেক্ট করার পরে এখন কি ওই অ্যারেটার ভিতরে 3টা টিআর আছে, মানে লেন্থ হচ্ছে 3। আমরা যদি এখন একটা কমাই তাহলে 2, তারপর আরেকটা কমালে 1, এবারে কমালে 0, 0 হলেই ও কিন্তু ডিসপ্লে নান হয়ে যাবে। তো যেভাবে এই কাজটা হচ্ছে। দেন এবারে কি করব আমরা, এবারে ধরেন যে এই যে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলে ফার্স্ট অফ অল যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এখানে যে আমাদের ডিপটা ছিল আর কি, যে ডিপটার মধ্যে এত কিছু দেখাচ্ছে যে অপশনগুলো, সেই ডিপটাকে আমরা ডিসপ্লে নান করে দেব। আর এখানে যতগুলো সিলেক্টেড ছিল সবগুলোকে আমরা ডিসিলেক্ট করে দেব। তার কারণে এটা আমাদের ডিসমিস বাটন, দিলে সব একদম আগে যে মতো ছিল সে মতো হয়ে যাবে। তো এই বাটনটাকে তাহলে আগে সিলেক্ট করতে হবে। তো বাটনকে সিলেক্ট করার জন্য এখানে এই বাটনে কোনো আইডি দেওয়া নাই, তো আইডি অবশ্যই আইডি যেহেতু দেওয়া নেই আর ডিসমিস নামের ক্লাস মেবি একটাই আছে, তো আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি কুইরি সিলেক্টরের মাধ্যমে। ওকে, আমরা আবার আইডি দিতে যাচ্ছি না। তো এখানে তাহলে কি করতে পারি, এই বাটনটাতে একটা ইভেন্ট আমাদের অ্যাড করতে হবে। তাহলে ডকুমেন্ট ডট, যদি এগুলা মানে গ্লোবাল স্কোপে সিলেক্ট করে নেওয়াটাই বেটার। তারপর আমরা এখান থেকে যেখানে সিলেক্ট করব সেখানে ইভেন্টটা দিচ্ছি, যেহেতু এটা পরবর্তীতে কোথাও ইউজ করতে হবে না। তাহলে কুইরি সিলেক্টর, তাই না? গেট কেন লিখছি আমি, কুইরি সিলেক্টর। কুইরি সিলেক্টরের মধ্যে অবশ্যই আমাদের, যেহেতু এটা একটা ক্লাস নেম, সো সিএসএস সিলেক্টরের রুলসটা হচ্ছে এখানে ক্লাসের জন্য কি দিতে হয়, একটা ডট, সেটা আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি। অবশ্যই ক্লিক ইভেন্ট হবে যেহেতু একটা বাটন। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে একদম ডিরেক্টলি করে দিচ্ছি। এখানে এটাকে সিলেক্ট করে কোনো একটা ভেরিয়েবলে রাখা যেত, বাট আমরা রাখলাম না, ডিরেক্টলি এখানে করতেছি যেহেতু এটা অন্য কোথাও ইউজ করবো না। দেন এখানে আমরা ক্লিক ইভেন্ট দেব, ক্লিক। দেন এর ভিতরে একটা ফাংশন থাকবে, ফাংশন। এখানে যদি আর্গুমেন্টটা প্রয়োজন হয় আমরা পরবর্তীতে নিয়ে যেন কাজ করতে পারি সেই জন্য এটা রাখলাম। দেন হচ্ছে আমাদের এর ভিতরে কি করতে হবে এখন, প্রথম কাজটা হচ্ছে আমাদের কাকে মানে ডিসপ্লে নাম করতে হবে, এই যে এটা বাল্ক অ্যাকশনের যে ডিপটা ছিল তাকে আমরা ডিসপ্লে নান করব। ওকে, তো সেজন্য এই যে এই এতটুকু কোডই কিন্তু লাগবে, এটা দিয়ে আমরা কিন্তু ওইটাকে ডিসপ্লে নান করতেছিলাম। ওকে, তাহলে ফার্স্টে আমাদের ডিসপ্লে নান করে দিতে হবে। ওকে, তো এবারে দেখেন সেটা ডিসপ্লে নান হচ্ছে কিনা। আমরা এই বাটনে ক্লিক করলে দেখবেন যে ও চলে গেছে, যে এটা সিলেক্ট করলে আসতেছে, আবার বাটনে ক্লিক করলে চলে যাবে। দেখেন গেছে না, গেছে, কিন্তু এগুলো সিলেক্টেড রয়ে গেছে। তো এগুলোকে তো আর রাখা যাবে না, এগুলো আবার ডিসিলেক্ট করে ফেলতে হবে, আর ওই যে অ্যারেটা ছিল সেটা আবার এমটি বানিয়ে দিতে হবে। তো অ্যারে এমটি করার একটা কাজ ছিল, সো ওই অ্যারেটাকে আমরা এমটি করে দিই। আর সেই অ্যারেটার নাম কি যেন ছিল, এটার নাম ছিল যে সিলেক্টেড টাস্ক। তো এই সিলেক্টেড টাস্ক এর যে অ্যারেটা আছে সেটাকে আমরা এমটি বানাতে চাচ্ছি, মানে যে এই কাজটাই করতে চাচ্ছি ওখানে। ওকে, তাহলে ওই অ্যারেটা এমটি হবে। ভালো কথা, অ্যারে শুধু এমটি হলে হবে না, আমাদের এখানে যতগুলো চেক বক্স আছে সবগুলো চেক বক্সকে আবার আমাদেরকে আনচেক করে দিতে হবে। সবগুলো আনচেক করার একটা কাজ আমরা অলরেডি করছিলাম, কোথায় যেন, এর নিচে যেখানে। তো ওই কাজটাই আমরা করতে পারি, সবগুলোকে আনচেক করব শুধুমাত্র। ওকে, অথবা আমাদের এই কাজটা করতে হতো না, আমরা যদি ওই আমাদের যে ফাংশনটা ছিল এখানে এই ফাংশনকে কল করে দিলে সে কিন্তু অ্যারের লেন্থ চেক করতো, করে দেখা যেত যে সবগুলোকে আবার ডিসিলেক্ট মানে আনচেক করে দিত। এই কাজটাও করা যেতে পারতো। ধরেন যে এখানে তো আমরা প্রথমত কি করতেছি, সবগুলো চেকবক্সকে আনচেক করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, সবগুলোকে আনচেক করতেছি। দেন আমরা যে অ্যারেটা আছে অ্যারের লেন্থটাকে আমরা এমটি করে দিচ্ছি। তারপর আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে যে কাজটা করতে হবে, আমরা একটু ইউআই তে দেখি যে এর পরের স্টেপটা আমাদের কি হতে পারে। হ্যাঁ, তো
তো এখানে যদি আমরা ইয়ে করি, এগুলোকে সিলেক্ট করলাম, দেন এখানে দিলে কোনো কাজ করতেছে না এবং আমাদের একটা এরর দিচ্ছে, আমরা কিছু একটা ভুল করছি অবশ্যই। এখানে বলছে চেক বক্সেস ইজ নট ডিফাইন্ড। ওকে, আমরা এখানে জাস্ট এটা কপি করে নিয়ে গেছি, বাট চেক বক্স গুলাকে সিলেক্ট করার জন্য যে একটা মানে কুইরি আমরা এখানে চালাইছিলাম সেটাকে নিয়ে যায়নি, সেজন্য ঝামেলাটা করতেছে। ওকে, তাহলে এবারে কিন্তু ঠিকঠাক মতো কাজ করার কথা, সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে এবং আমাদের এররটা মানে এমটি হয়ে যাবে। এবং আমরা কিন্তু ওখানে আমাদের যে ইয়েটা ছিল আর কি, এখানে ধরেন যে ডিপটা আসতেছিল অ্যাকশন, বাল্ক অ্যাকশনের জন্য, সেটাকে কিন্তু ডিসপ্লে নান করে নেই। যেমন এখানে দিলে কি হচ্ছে, এগুলো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, বাট এখানে আরেকটা থেকে যাচ্ছে, তাই না? তাহলে একেও আমাদের সিলেক্ট করে দেন ডিসিলেক্ট করে দিতে হবে। অল সিলেক্ট, এটাকে আমরা প্রথমত ধরবো, ধরে এর ভ্যালুটাকে ফলস করে দেবো, তাহলে হবে। ওকে, তাহলে এখানেই করি। তো সিলেক্ট যেহেতু আমরা গ্লোবাল স্কোপে করে রাখি নাই, সো এখান থেকে প্রথমত ওকে সিলেক্ট করব, দেন ওর চেকড নামের যে প্রপার্টিটা আছে সেটাকে কি করব, ফলস করে দেব। ওকে, এটা ফলস করে দিলাম। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে, আর এখানে আমরা কি করতেছি, এই যে বাল্ক অ্যাকশন হ্যান্ডেলার, আমি মনে হয় ভুল জায়গায় করলাম এখানে ডিসমিসে, ঠিক আছে। তো বাল্ক অ্যাকশন হ্যান্ডেলার প্রত্যেকটাকে আমরা তো ফলস করতেছি, দেন এটা প্রত্যেকটার জন্য চেক করার প্রয়োজন নাই। আমরা যে কাজটা করতে পারি, এখানে বাল্ক অপশন হ্যান্ডেলার এটাকে জাস্ট আরেকবার এখানে নিচে কল করে দিতে পারি, তাহলে কাজ করবে। দেখি কাজ করে কিনা। 100% কাজ করার কথা। ওকে, আর হ্যাঁ, এখানে একটা ভুল আমরা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের লেন্থটা আগে এমটি করতে হবে, দেন এই ফাংশনটাকে কল করতে হবে। তাহলে এই ফাংশন কি করবে, অ্যারের লেন্থটা আবার চেক করবে। অ্যারের লেন্থ চেক করে দেখবে যে অ্যারের লেন্থ 0, তাহলে ওই আমাদের যে মানে বাল্ক অ্যাকশনের ডিপটা আছে তাকে ডিসপ্লে নান করে দেবে। তো আমরা এখানে এটা ম্যানুয়ালি না করে ওই ফাংশনের সাহায্য নিয়ে করলাম। এখানে দিলে সবগুলা ডিসিলেক্ট এবং এটাও গায়েব হয়ে যাবে। এই যে দেখেন, এবার কিন্তু ঠিক মতো কাজ করতেছে। ইভেন আপনি যদি এখান থেকে ধরেন কয়েকটা রাখেন, দেন যদি এ করেন, তাহলে হচ্ছে ঠিক মতোই হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা কি করতে চাচ্ছি, এবারে আমাদের কাজটা হচ্ছে যে এই যে সিলেক্ট হচ্ছে ভালো কথা, দেন এই যে ডিলিট অপারেশনটা আজকে আমরা শুধুমাত্র করবো, এরপরে কালকে একদম এই প্রজেক্টের শেষ দিন, এই প্রজেক্টের কালকেই শেষ হয়ে যাবে। সো আরো কিছু অপশন এখানে অ্যাড করা হবে, এবং ধরেন যে নিচে যদি সম্ভব হয় তবে আমরা যে পেজ ইনিশিয়েশনের বিষয়টা আছে, একটা পেজে ধরেন যে এখানে এট এ টাইম 10টা দেখাতে চাচ্ছি, নিচে আরো বাটন চলে আসবে মতো কিছু একটা নেভিগেট করার জন্য, নেক্সট ফরওয়ার্ড এর মতো একটা কিছু। তো যাই হোক, এই বাটনে যদি আমরা এখন প্রেস করি তাহলে কি করতে হবে, তাহলে যেগুলো সিলেক্টেড আছে সেগুলোকে ইউআই থেকে রিমুভ করতে হবে, প্লাস আমাদের যে ডেটাবেস, মানে আমাদের ক্ষেত্রে এখন ডেটাবেস হচ্ছে লোকাল স্টোরেজ, তো লোকাল স্টোরেজ থেকেও যেগুলো সিলেক্টেড আছে সেগুলোকে রিমুভ করতে হবে। ওকে, তাহলে এবারে সেই কাজটা করি আমরা। তাহলে দেখেন আমাদের কাছে কিন্তু কয়টা সিলেক্ট আছে সেটার একটা কালেকশন থাকতেছে বা একটা অ্যারে থাকতেছে, সেই অ্যারেটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো তার আগে কি করতে হবে, ডিলিট বাটনে ক্লিক করার পরে তো আমরা এই যা কিছু করতে চাইলাম যে ইউআই থেকে তাদের রিমুভ করতে হবে, ডেটাবেস থেকে রিমুভ করতে হবে। তো এই কাজটা এই ডিলিট বাটনে ক্লিক করার পরে যেহেতু হবে, সো ডিলিট বাটন একটা ইভেন্ট অ্যাড করতে হবে, ক্লিক ইভেন্ট। তো ডিলিট বাটনটাতে কোনো আইডি আছে কিনা আমরা দেখি, এই যে আছে দেখেন। তো এই আইডি দিয়ে ওই বাটনটাকে আমরা প্রথমত সিলেক্ট করে নিই। ধরেন কোথাও একটা করতেছি, যে অ্যারেটা আছে না, অ্যারের এখানে করি। অবশ্যই অ্যারের নিচে করবেন, উপরে করলে আবার অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য এই ফাংশনটা তো আছে আমাদের, মহামূল্যবান ফাংশন। তাহলে এখানে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, অবশ্যই ক্লিক হবে বাটনে, অবশ্যই ক্লিক করি আমরা CLICK। ওকে, দেন আমরা এখানে ফাংশনটাকে দিচ্ছি, ফাংশন ইভেন্ট আসবে। দেন এর ভিতরে কি করতে পারি আমরা, আমরা এখন চেক করব অ্যাকচুয়ালি যে এর ভিতরে যতগুলো আছে, মানে আপনার যতগুলো টিআর আছে সবগুলো টিআর কে জাস্ট ইউআই থেকে রিমুভ করে দিতে হবে। তাহলে টিআর গুলোকে রিমুভ করার জন্য কি করতে পারি আমরা, তেমন কিচ্ছু না, জাস্ট এখানে যদি বলি, অবশ্যই সবগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারতে হবে। তো ইন্ডিভিজুয়ালি সবগুলোকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, এটা যদি একটা অ্যারে, এর যতগুলো আইটেম থাকবে বা যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে যদি আমরা একটা একটা করে নিয়ে কাজ করতে চাই, তবে অবশ্যই আমাদের লুপ করতে হয়, আর এর ভিতরে আমরা টিআর গুলোকে পাবো, তাই না? তো সবগুলো টিআর কে পাবো, এবং এখানে আমরা এই টিআর গুলোকে নিয়ে
কি করতে চাচ্ছি, জাস্ট রিমুভ করতে চাচ্ছি। তাহলে টিআর যেহেতু একটা ডমের এলিমেন্ট, সো এখানে আমাদের রিমুভ মেথডটা কাজ করবে অবশ্যই। রিমুভ দিয়ে যদি আমরা কল করি তাহলে ইউআই থেকে কিন্তু সে চলে যাবে, বাট ডেটাবেস থেকে কিন্তু যাবে না। তো এখন সেই বিষয়টা তো এখন হ্যান্ডেল করি নাই আমরা। ধরেন যে এইটা আর এটাকে আমরা সিলেক্ট করতেছি, বা এই তিনটা যে 1 1 দিয়ে আছে না, সবগুলোকে এই তিনটাকে সিলেক্ট করলাম করে ডিলিটে ক্লিক করলে ইউআই থেকে চলে যাবে, আমরা শিওর যাবে। গেছে, ইউআই থেকে চলে গেছে। দেখেন আবার রিলোড দিলে কিন্তু চলে আসবে, তার কারণ এগুলো ইউআই থেকেই গেছে, কিন্তু ডেটাবেস থেকে তো যায়নি। তো এখন কি করতে হবে, আমাদের ডেটাবেস থেকেও এগুলোকে রিমুভ করতে হবে। ওকে, তার জন্য কি করতে পারি আমরা, কোন টাস্কটাকে আমরা রিমুভ করতেছি তার কিন্তু একটা আইডি আছে। আইডিটা কই আছে, এই যে টিআর আছে, এই টিআর এর ডেটা সেটের ভিতরে। তাহলে এই টিআর এর ডেটা সেটের ভিতর থেকে আমরা আইডিটাকে প্রথমত আগে নিব। আইডি ইকুয়াল কি করতে পারি আমরা এখানে, যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টিআর ডট ডেটা সেট কই, হ্যাঁ ডেটা সেট ডট আইডি। আইডিটাকে প্রথমত নিলাম, নেওয়ার পরে এটাকে রিমুভ করব, বাট রিমুভ করার আগে আমরা ডেটাবেস থেকে রিমুভ করব, তারপরে এটাকে রিমুভ করব। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনি ইউআই থেকে রিমুভ করে দিয়েছেন, তারপর সমস্যা হবে না, তখন আমাদের জিনিসটা এখানে সেভ থাকে। তো ওকে, তাহলে আমরা এখানে করতে চাচ্ছি ডেটাবেস থেকে রিমুভ করার কাজটা। তাহলে আমাদের কাছে মানে আইডিটা আছে, কোন আইডি বা যেই টাস্কটাকে ডিলিট করতে চাচ্ছি সেই টাস্কটার আইডি কত সেটা আমাদের কাছে আছে। তো এখন কি করতে হবে, ডেটাবেজে কতগুলো টাস্ক আছে সবগুলোকে আমাদের মানে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য কি করতে হয়, একটা ফাংশন আছে আমাদের গেট টাস্ক ফ্রম লোকাল স্টোরেজ, এর মতো কিছু একটা, বা গেট ডেটা ফ্রম লোকাল স্টোরেজ। এটা কল করলে ডেটাবেজে যতগুলো থাকে সবগুলো আসবে, মানে লোকাল স্টোরেজ আর কি, আমি ডেটাবেজ বলতেছি তো এটাতে আবার কনফিউজড হয়েন না, এটা ডেটাবেজের থেকে কোনো অংশে কম না। ওকে, তো যাই হোক, আমরা তাহলে কি করব এখন, এর ভিতর থেকে যাকে ডিলিট করতেছি তার ইন্ডেক্স নাম্বারটা কত সেই জিনিসটা আমাদের লাগবে, তাই না? তাহলে ইন্ডেক্স নাম্বার কত সেটা জানার জন্য কি করব, অবশ্যই এই টাস্কের মধ্যে আমরা একটা অ্যারে পাই, সেই অ্যারেটাকে লুপ করব। তাহলে টাস্ক ডট ফর ইচ, এখানে আমরা টাস্কটাকে পাবো। দেন হচ্ছে আপনার এখানে গিয়ে যদি আমরা মানে অবশ্যই ফর ইচ দেওয়াটা আমাদের ঠিক হলো না, তার কারণ আমরা আসলে ইন্ডেক্স নাম্বারটা জানতে চাচ্ছিলাম, অথবা আমরা এখানে ফিল্টার ইউজ করতে পারতাম। ফিল্টার ইউজ করলে আমরা ওইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে নিতে পারতাম, তাহলে এই বিষয়টা একবারই হয়ে যেত। আমরা ইন্ডেক্স নাম্বারটা আগে না নিয়ে এখানে যেহেতু আমাদের অ্যাডের একটা এলিমেন্টকে শুধু বাদ দিতে হবে, তাই না? যাকে ডিলিট করতেছি তাকে আমরা বাদ দেব, তাহলে তো আমাদের বিষয়টা অনেকটা ইফেক্টিভ হবে। তো এই মতো বিষয়টা তাহলে খুব ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। তো তাহলে এখানে আমরা ফিল্টার চালাতে পারি। ফিল্টার দিয়ে আমরা যে কাজটা করব, যাদের সঙ্গে আইডি ম্যাচ করবে না তাদেরকে আমরা রাখবো, আর যাদের সঙ্গে আইডি এটা ম্যাচ করবে তাদেরকে আমরা মানে নিব না আর কি, মতো একটা বিষয়। আর ফিল্টার তো এই কাজটাই করে যে আপনার মানে নির্দিষ্ট একটা কন্ডিশনের উপর বেস করে ফিল্টারিং করার বিষয়টা হ্যান্ডেল করে। যদিও বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে, সেজন্য ডিটেলস এক্সপ্লেন করতেছি না। ওকে, তাহলে এখানে অবশ্যই আমাদের একটা কি লাগবে, একটা হচ্ছে কলব্যাক ফাংশন লাগবে। তো কলব্যাক ফাংশনের ভিতরে আমরা জাস্ট কি বলবো, যে এই টাস্কের যে আইডি আছে সেই আইডির সাথে যেগুলো আপনার হচ্ছে নট ইকুয়াল সেগুলোকে দাও, আর যেটা ইকুয়াল হবে তাকে তো আমরা ডিলিটই করতেছি, তাহলে তার তো আমাদের প্রয়োজন নেই, তাকে তো আমরা চাই না। তাহলে এই বিষয়টা আমরা জাস্ট বলে দিতে পারি, যদি অ্যারো ফাংশন সো ইনলাইনে করলাম, তাহলে আমাদের রিটার্ন করার প্রয়োজন হবে না। তাহলে আমরা কি বলতেছি, যে কাদেরকে আমরা চাচ্ছি, কাদেরকে রিটার্ন করতে চাচ্ছি, যাদের আইডিটা আমরা যাকে ডিলিট করতেছি তার আইডির সাথে ম্যাচ করবে না তাদেরকে আমরা রাখতে চাচ্ছি, আর যার ম্যাচ করবে তাকে তো আমরা রাখবো না, তখন তাকে তো আমরা অবশ্যই ডিলিট করব, তাই না? তাহলে এই ফিল্টার করার পরে আমরা এখানে কিন্তু একটা রিটার্ন পাবো। আর হ্যাঁ, যতবার লুপ চলবে ততবার আমরা ডেটাবেস থেকে ডেটা লোড করে নিয়ে আসবো? অবশ্যই না। তাহলে কি করবো, এটাকে লুপের বাইরে রাখবো। হ্যাঁ, এটাকে লুপের বাইরে রাখবো। তাহলে ওই ডিলিট ফাংশনে যদি কল হয় তাহলে ডেটাবেস থেকে ডেটাগুলো লোড হয়ে আসবে, মানে লোকাল স্টোরেজ থেকে আর কি। আসার পরে তারপরে এখানে ওই ডেটাগুলোর উপর একটা লুপ চলবে। দেন মানে ডেটাগুলোর উপর বলতে গেলে আমাদের যে সিলেক্টেড আইটেম আছে সেটাতে আগে লুপ হবে, হওয়ার পরে সেখান থেকে আইডিটা নিবে, যাকে ডিলিট করতেছি মানে তার আইডি গুলোকে নিবে। প্রত্যেকটা টিআর এর জন্য একবার করে লুপ হবে। আর কি হবে, মানে যতগুলো সিলেক্টেড টিআর থাকবে, মানে যতগুলো সিলেক্টেড টাস্ক, প্রত্যেকটা টাস্কের জন্য একবার করে লুপ হবে, এবং প্রত্যেকটা টাস্কের আইডি এখানে আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটা টাস্কের আইডি নিয়ে আমরা এখান থেকে কি করব, ফিল্টারিং করতেছি। ফিল্টারিং করে
যার সঙ্গে আইডিটা মিলতেছে তাকে আমরা মানে নিচ্ছি না, এবং যাদের সঙ্গে মিলতেছে না তাদেরকে নিচ্ছি, নিয়ে আবার সেটাকে টাস্কের মধ্যে রিঅ্যাসাইন করে রাখবো। লেট এখানে আমরা যদি টাস্কের মধ্যে রিঅ্যাসাইন করে দিই, এই বিষয়গুলো একটু মনে হয় বুঝতে সমস্যা হবে। যাই হোক, এখানে এই যে দেখেন টাস্কের মধ্যে আবার রিঅ্যাসাইন করে দিচ্ছি। তাহলে আপনি যদি 3টা টাস্ককে আপনি রিমুভ করতে চান তবে 3বার লুপটা চলবে। এতে করে কি হবে, আপনার যে 3টাকে আপনি রিমুভ করতে চাচ্ছিলেন সেই 3টা বাদ দিয়ে বাকিগুলোকে শুধুমাত্র আপনি টাস্কের মধ্যে পাবেন। দেন ফাইনালি যে কাজটা করবেন, এখান থেকে এই টাস্ক নামের যে আপনার অ্যারেটা থাকতেছে তাকে লোকাল স্টোরেজে সেট করে দেবেন। তাহলে সেট করার জন্য আমাদের একটা ফাংশন ছিল সেট ডাটা টু লোকাল স্টোরেজ, দেন এর ভিতরে আমরা এটাকে দিয়ে দিলাম। তাহলে এবারে দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। অবশ্যই 100% কাজ করাটা উচিত। ওকে, তাহলে টিআর গুলোকে একটা একটা করে রিমুভ করতেছি, দেন ডেটাবেস থেকে একটা একটা করে মানে রিমুভ করার জন্য এই অপারেশনটা চালাচ্ছি। দেন ফাইনালি আমরা এটাকে ঠিক আছে, সবকিছু দেখি এবার কাজ করে কিনা। ওকে, তাহলে আমরা এখন লোকাল স্টোরেজ অন করি, আর দ্বিতীয়ত এটাকে একটু জুম আউট করি, তাহলে পুরোটা একসঙ্গে দেখতে পারবেন। তাহলে আমি এখান থেকে ধরেন যে লাস্টের কয়েকটা, একটা দুইটা, এই দুইটাকে সিলেক্ট করতেছি, এবং যেগুলো নাম 1 1 ছিল সেগুলো না, শুধুমাত্র এই দুইটাকে সিলেক্ট করছি। তো এই দুইটাকে সিলেক্ট করে আমি এখন ডিলিট বাটনে প্রেস করতে চাচ্ছি। তাহলে ইউআই থেকে এই দুইটা একটা একটা করে মানে লুপ করে ডিলিট করবে, এবং আমাদের লোকাল স্টোরেজ থেকে এটা ডিলিট হয়ে যাওয়ার কথা। দেখেন চলে গেছে, বাকি আছে 3টা। আমি যদি সবগুলোকে সিলেক্ট করি করে যদি ডিলিট করি, ধরেন যে সব সিলেক্ট করলাম করে ডিলিট করলাম, সব ডিলিট, একটাও নাই। তারপরে আমরা এখান থেকে ডিসমিস করে দিলে আবার চলেও যাবে। ওকে, তারপর আপনি যদি আরো অ্যাড করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাড করতে পারবেন। এই যে আসছে, তাহলে দেখেন আমরা বিষয়টাকে কত ইজিলি হ্যান্ডেল করে ফেললাম। এই যে তবে আবার সেম কাহিনীটা করতে পারবেন ওখানে আপনি। আর হ্যাঁ, এখানে আমরা যখনই একটা অ্যাড করতেছি তখনই আবার এটা আবার ইমটি হয়ে যাচ্ছে, তাই না, এই ডেটের বিষয়টা। তো এটা আমরা রিসেট করতেছিলাম সেই জন্য চলে যাচ্ছিল। তো এই প্রবলেমটা আমাদের খুব প্যারা দিচ্ছে। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে উপরে গিয়ে এটা রিসেট করার পরে ওর ভ্যালুটাকে আবার রিঅ্যাসাইন করে দেবো। কই যেন করতেছিলাম ওকে, এখানে না অ্যাকচুয়ালি। তো রিসেট মেথডটা কল করা হয়েছিল, আমরা ফাইন্ড করতে পারি, অনেক কোড হয়ে গেছে। রিসেট, এই যে রিসেটে ফর্মটা রিসেট করার পর আমরা যে কাজটা করব, যে এই ফর্মটা রিসেট করার পরে ওকে একটা যদি আইডি দিয়ে রাখা যেত তাহলে বেস্ট হতো। কাকে, এই যে এটাকে আমরা চাচ্ছি যে আজকের ডেটটা যেন অলওয়েজ ওখানে থাকে। তাহলে একটা আইডি কি আছে, হ্যাঁ ডেট নামের একটা আইডি আছে, ওকে সিলেক্ট করে ওর ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দেবো। তাহলে এখানে আমরা জাস্ট বলতে পারি যে সিলেক্ট করার জন্য আমাদের তো একটা ফাংশন আছেই, ওকে সিলেক্ট করে ভ্যালু হিসেবে আমাদের টুডে নামের একটা ভেরিয়েবল ছিল যার মধ্যে আজকের ডেটটা থাকে, তাই না, মানে প্রত্যেক দিনের ডেটটা থাকে। তাহলে টুডে। ওকে, এবারে দেখেন ও আর যাবে না, এই যে আসছে। দেন আমরা যদি একটা অ্যাড করি, দেন আবার অ্যাড করবেন, দেখবেন আজকের ডেটটা থাকবে। আর ইউজার যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে চেঞ্জ হবে। এই যে দেখেন আমি এখান থেকে ধরেন দিলাম 2025 সাল। ওকে, অ্যাড করলাম, অ্যাড হয়নি কি? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই? ওকে, তাহলে এটাই ছিল কি আমাদের এই বাল্ক অপশনের বিষয়টা, যদিও আরো কিছু অপশন এখানে অ্যাড করা হবে। তো আজকের মতো এখানেই রাখি, অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা একটু কঠিন লাগতে পারে, তো অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। যেখান থেকে ডিলিট করলে সবগুলো একসাথে ডিলিট কিন্তু হচ্ছে, ইভেন আমাদের লোকাল স্টোরেজ থেকেও কিন্তু সেগুলো ডিলিট করে ফেলতেছি আমরা। এবং চাইলে দেখেন ইন্ডিভিজুয়ালি সবগুলোকে একটা একটা করে অ্যাক্সেস করে আপনি ডিলিট করতে পারবেন। তারপর এখান থেকে স্ট্যাটাস আপডেটের বিষয়টা ছিল, এটা এডিট করার বিষয়টা অ্যাড করা ছিল। তো ওভারঅল সবকিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি। তো এই প্রজেক্টটা অবশ্যই পুরোটা কমপ্লিট করার ট্রাই করবেন। এটা পুরোটা করলে লজিক্যাল বিষয়গুলো, ফাংশনাল বিষয়গুলো সব ভালোভাবে বুঝতে পারবেন। অনেকে বলেন যে কোথায় মানে ফাংশন ইউজ করবো সেটাই বুঝতে পারি না। তো এখানে এত এত ফাংশন আছে, তো এটা করতে গেলে বুঝতে পারবেন যে ফাংশন কোথায় ইউজ করতে হয়। তো এই ছিল গিয়ে মানে এই প্রজেক্টটা আর কি। আর বেশি কিছু আজকে আমরা বাড়াবো না, আমরা এরপরে আর কয়েকটা অপশন এখানে দিতে পারি। একটা হচ্ছে যে আপনার
ধরেন একই সাথে অনেকগুলোকে সিলেক্ট করে দেন তাদের যে প্রায়োরিটি সেটা চেঞ্জ করার জন্য একটা অপশন দেব। তারপর হচ্ছে স্ট্যাটাসটা আপডেট করার জন্য একটা অপশন থাকবে, দেন এডিট করার জন্য। তো এডিটে ক্লিক করলে সেক্ষেত্রে নেমটা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করাটাই উচিত, তার কারণ প্রত্যেকটাকে সিলেক্ট করে তার একই নেম যদি কেউ চায় তো দিতে পারবে। এই অপশনটা আমরা রাখবো যে এডিট নামের একটা বাটন থাকবে, যেখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, অনেকটা ওই যে আমাদের ধরেন বুটস্ট্র্যাপের কি যেন বলে ওগুলাকে, মডেলের মধ্যে একটা পপ আপ আমরা তৈরি করব। তো একটা পপ আপ আসবে অথবা কিছু একটা হবে যেখানে আমাদের এই ইনপুট ফিল্ড গুলো থাকবে, যে একটা হচ্ছে আপনার ডেট এডিট করা আর একটা হচ্ছে নেম এডিট করার, দুইটা ফিল্ড থাকবে। তো এই দুইটা ফিল্ড আমাদের কাছে আসবে, সেগুলোকে আমরা দিয়ে ধরেন যে একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করলে আমাদের মডেলটাও ডিসমিস হয়ে যাবে এবং ধরেন আপনার কি বলে যে ডেটাগুলো ছিল ইউআই তেও আপডেট হয়ে যাবে এবং যেগুলো সিলেক্টেড ছিল সেগুলো ইউআই তে আপডেট হবে এবং ডেটাবেজে আপডেট হবে। তো এতটুকু কাজ আমরা করতে চাচ্ছি। আর যদি সম্ভব হয় তবে আমরা একই সঙ্গে এট এ টাইম একটা পেজে 10টা টাস্ক আমরা শো করাবো, এবং যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে অন্য আরেকটা পেজ আমাদের জেনারেট হবে। তো এই টাইপের কিছু একটা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা দেখি, যদি সম্ভব হয় তবে করার চেষ্টা করব। ওকে, আপাতত এতটুকুই। আর বিষয়টা মানে কঠিন লাগতে পারে, প্র্যাকটিস করবেন ভালোভাবে। আর এই প্রজেক্টটা অবশ্যই মেক শিওর করবেন যে প্রজেক্টটা পুরোটা আপনি করছেন, তাইলে অনেক কিছু মানে এখানে কনফিউশন গুলো থাকলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রজেক্টটা আমরা মোটামুটি 5-6 দিন ধরে এটা করতেছি। সো খুব বড় একটা প্রজেক্ট, ছোট না। আর এতটা সময় লাগার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে একটা একটা করে এক্সপ্লেইন করা হচ্ছে। শুধু এমনটা না যে প্রজেক্টটা আমি শুধুমাত্র কোড করে যাচ্ছি, এমন কিন্তু না। এক একটা টপিক বুঝাতে গিয়ে নতুন কিছু টপিক আসতেছে, সেগুলো আবার কভার করে আসতে হচ্ছে। এক ডেট কিভাবে কম্পেয়ার করবে সেটা বুঝতে গিয়ে তো আমাদের মনে হয় 1 ঘন্টা লাগছে। সো এই যে আউটসাইডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু কভার করা হয়েছে। সো সেশন গুলো অবশ্যই রেকর্ডেড আছে, সেগুলো ভালোভাবে দেখে কাজগুলো করার ট্রাই করবেন। তো এখানে প্রায় 500 লাইনের মতো হয়ে গেছে কোড, তো কালকে লিখলে 500 লাইনের মতো হবে। তো এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের একটা ধরেন একটু অ্যাডভান্স টাইপের একটা প্রজেক্ট। ডম ম্যানিপুলেশনের বিষয় আছে এবং ডেটাগুলোকে যেহেতু লোকাল স্টোরেজে রাখতেছি, সো আমাদের এখানে একটা ধরেন যে ডেটাবেজে যদি ডেটাগুলো থাকতো তাহলে সামান্য কিছু চেঞ্জ হতো। লোকাল স্টোরেজ থেকে ডেটা নিয়ে আসা, দেন ডেটাগুলোকে নিয়ে এসে আমরা কি করতেছি সেই বিষয়টা কিন্তু সেম থাকবে। আর যদি অন্য কোনো ডেটাবেস ইউজ করতাম তাহলে কিন্তু ওখানে সেই ডেটাবেস থেকে, মানে ধরেন মঙ্গোডিবি ইউজ করতেছি, মঙ্গোডিবি থেকে ডেটা লোড করার জন্য একটা মেথড অবশ্যই থাকবে, সেই মেথডটা মঙ্গোডিবির নিজস্ব মেথড। তো সেই মতো লোকাল স্টোরেজ থেকেও ডেটা নিয়ে আসার জন্য একটা মেথড আছে, সেই মেথডটা লোকাল স্টোরেজের ধরেন বা ব্রাউজারের নিজস্ব মেথড। তো এই যে মেথডগুলোর মাধ্যমে শুধুমাত্র আমরা ডেটাগুলো মানে গেট করে নিয়ে আসতেছি। তো ডেটাগুলো নিয়ে আসা এবং ডেটা আবার সেট করা, এই বিষয়টা ডেটাবেস টু ডেটাবেস ভ্যারি করবে। কিন্তু ওই ডেটাগুলোকে আপনি নিয়ে আসলেন দেন আবার সেট করতেছেন, কিন্তু এর মানে এর বাইরে যে কাজগুলো করতেছেন, যে ডেটা নিয়ে আসার পরে ডেটাবেস থেকে ডেটা লোড করে নিয়ে আসার পরে আপনি ইউআই তে কি করবেন না করবেন সেই সব কিছুই কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করবে। সো এটা ধরেন যে এই প্রজেক্টটা একটা ফুল স্ট্যাক প্রজেক্টের মতোই হয়েছে। জাস্ট এখানে আমাদের ডেটাবেজের বিষয়টা যদি থাকতো, আমরা একটা রিয়েল ডেটাবেস থেকে যদি আমরা ডেটাগুলোকে নিয়ে আসতাম, সেক্ষেত্রে হয়তো বা ডেটা আনার সিস্টেমটা সেম থাকতো, কিন্তু এখানে আনার সিস্টেমটা ডিফারেন্ট হতো, কিন্তু লজিক্যাল বিষয়গুলো কিন্তু ধরেন সেমই থাকতো। সো জাস্ট এই কন্ডিশনাল বিষয়গুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর পরবর্তীতে এই কনসেপ্ট গুলোই লাগবে আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে। সো এখানে অনেক কিছুই দেখানো হয়েছে, এই যে এই জিনিসগুলো হয়তোবা একদমই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে হয়তোবা অনেকে দেখলেন যে এগুলো কিভাবে কি করতে হয়। একদম ধরেন যে একটা ডেটা থাকতেছে, সেটাকে এখানে ইনলাইনে আমরা আবার ইনপুট ফিল্ড বানাই, তার মধ্যে ডেটাগুলোকে নিয়ে এডিট করতেছি। হয়তোবা এই জিনিসগুলো হয়তোবা কেউ আগের থেকে জানতে পারেন, বাট ম্যাক্সিমামই হয়তোবা আমরা এখান থেকে প্রজেক্টের মাধ্যমে জানলাম। সো এই টাইপের আরো কিছু বিষয় আসবে। তো এরপরে আমরা আর 2টা প্রজেক্ট করব, 2টা মাত্র প্রজেক্ট হবে জাভা স্ক্রিপ্টের, মানে এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে। তারপর আমরা একদম ইউআই ডিজাইনে চলে যাব। একদম এর আগে আমরা যে ইউআই গুলা বানাইছিলাম সেগুলোতে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে লেআউট বানানো দেখছিলাম, বাট এখন থেকে একদম ধরেন যে ইউআই গুলো বানাবো সেগুলোতে যা কিছু ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হবে সেগুলো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে অবশ্যই করব। অ্যানিমেশন থাকবে। এরপরে 2টা প্রজেক্টের পরে আমাদের একটা অথবা 2টা সেশন থাকবে, যে সেশন গুলোতে
অ্যানিমেশন রিলেটেড বিষয়গুলো দেখানো হবে এবং সাথে আমরা অ্যানিমেশনের কিছু ছোটখাটো লাইব্রেরি দেখতে পারি। যদিও আমরা এখনই লাইব্রেরিতে যাব না, তারপর একটু দেখে রাখবো আর কি যদি প্রয়োজন হয়। হ্যাঁ, তো অ্যানিমেশনের বিষয়গুলো থাকবে। দেন হচ্ছে এরপরে আমরা একদম কমপ্লিট ইউআই বানানোর চেষ্টা করব। কিছু থিম ফরেস্টের বেশ কিছু থিম আমরা দেখব যেগুলোতে একটু অ্যাডভান্স টাইপের ডিজাইন থাকবে, সেগুলো ক্লোন করার বা ক্লোন একদম বলতে গেলে একদম হুবহু ক্লোন করব না। আমরা নিজেদের মতো কিছু একটু মডিফিকেশন করে দেন তাদের ডিজাইন আইডিয়াগুলোকে কপি করার চেষ্টা করব। মানে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু অনেক ফাংশনালিটি থাকে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো আমাদের টার্গেট হচ্ছে কি 50টা একদম প্রফেশনাল লেভেলের ধরেন টেমপ্লেট ডিজাইন করা। তো যদি টেমপ্লেট বেশ কয়েকটা ডিজাইন করে ফেলতে পারি তাহলে আমাদের আর এই সিএসএস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এইচটিএমএল সিএসএস দেন আপনার যে ইউআই ডিজাইনের বিষয়টা সেটা নিয়ে আর সমস্যা থাকবে না। তো যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর এই প্রজেক্টটা অনেকটা ইম্পর্টেন্ট, সো এই প্রজেক্টটা পুরোটা কমপ্লিট করার ট্রাই করবেন। এর আগে একটা আমরা প্রজেক্ট করছিলাম টু ডু অ্যাপের, যেটা একদম সিম্পল একটা প্রজেক্ট ছিল, যেখানে খুব একটা বেশি কন্ডিশনাল বিষয় ছিল না, বাট এটাতে অনেক কিছু আছে। তো এটা করতে গেলে টের পাবেন যে আসলে এটার ভিতরে কি কি আছে। তো যদিও ফাংশন গুলো গোছায় লেখা হয়নি, তো এই প্রজেক্টটা কালকে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই প্রজেক্ট। দেন আপনারা যেহেতু বললেন যে একদিন অফ রাখতে, তো ওই একদিন অফ না রেখে আমরা এক কাজ করতে পারি, প্রজেক্টটা একদম একদম জিরো থেকে ধরবো, মানে জাভাস্ক্রিপ্ট এক লাইনও লেখা থাকবে না, আমরা একদম কমপ্লিটলি আবার প্রজেক্টটা করব জাস্ট সেদিন। মানে যদি আপনারা চান তবে করবো আর কি। এই টাইপের একটা বিষয় হলে আগের প্রজেক্টটা কিন্তু আমরা মতো করছিলাম। তাহলে আমরা ধরেন যে 8টায় তখন শুরু করতে পারি, কালকের দিন পর আর কি। 8টায় যদি শুরু করি তাহলে রাত 1টা 2টা বাজতে বাজতে শেষ হয়ে যাবে। আর আমাদের তো বিষয়টা নিয়ে অতটা আর একটাও বাজবে না, 12টার মধ্যে শেষ করে ফেলতে পারবো। 8টা থেকে শুরু হলো, কয় লাইন কোড আছে, বেশি তো নাই। তার কারণে এক্সপ্লেইন তো করতে হবে না অত কিছু, আমরা তো সব বিষয়গুলো অবশ্যই আলোচনা করছি। দেন আবারও করব, জাস্ট কোডটা আরো ক্লিনার হবে। আর দ্বিতীয়ত এই প্রজেক্টটা ধরেন যে আমি সেশনে করানোর আগে একটু নিজে সামান্য একটু দেখি, দেন তারপরে দেখা যায় সেশন আবার এসে অন্যভাবে করি বা নতুন কিছু একটা বিষয় অ্যাড করি। এতে করে একদম আমার নিজেরও কখনো কখনো আইডিয়া থাকে না যে এরপরে কি হতে যাচ্ছে। সো কোডগুলো গোছানোর সে মতো একটা সুযোগ হয় না। তো আবার যদি আমরা করি তাহলে তো আসলে কি কি ফিচার এখানে অ্যাড হচ্ছে বা কি কি ফিচার তৈরি হচ্ছে সে বিষয়গুলো আগের থেকে জানা থাকবে। সো সেক্ষেত্রে কোডগুলো ক্লিনার করে মানে আমরা লিখতে পারবো, একটু অনেক বেশি ক্লিন হবে এবং অর্গানাইজড করে লেখা যাবে। তো এই লজিক্যাল বিষয় এগুলা মানে হ্যান্ডেল করব নাকি কোড অর্গানাইজ করব, এই বিষয়টা মানে অনেকটা জটিল হয়ে যায়। তো সেজন্য মানে কোড র্যান্ডমলি যেটা যেখানে লেখার লিখি আর কি, খুব একটা কমেন্টও করা যায় না। তো এরপরে গোছাই করা ট্রাই করব। আর এক একটা ফাংশনের সাইজ হচ্ছে আমাদের কয়েকশো লাইন, মানে 150 লাইনের মতো করে হচ্ছে। সো এখানে কোড মানে কমেন্টই করবো বা কোথায়। তো অনেক কমপ্লেক্স একটা প্রজেক্ট ছিল এটা। তো যাই হোক, আর একদিন হলে আমাদের এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। দেন মানে এই প্রজেক্টের উপর অনেকেরই একটা ভয় চলে আসছে আমি যা দেখতেছি। তো এই প্রজেক্টটা শেষ হলে তারপরে একটু ভালো লাগবে আর কি, যে এরপরে অন্য কোনো রকমের একটা প্রজেক্ট করব, এতটা কমপ্লেক্স যেন না হয় এই বিষয়টা অবশ্যই মেক শিওর করবো। নইলে এভাবে এমনিতে তো আমাদের ফাতেমা আছে কি এরকম বলতেছে না যে এরপরে এর মতো কোনো প্রজেক্ট থাকলে না কিছু একদিন বললো না মেহেদি ভাই? ও ফাতেমা আছে তো না? আচ্ছা যাই হোক, তো মানে আবার বেশি কঠিন প্রজেক্ট দেখে ও রেকর্ডিং কি চলতেছে? আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি।